সবগুলোই কিন্তু তার তোমাদের সাথে শেয়ার করবে, সো তাদের সাথে সবসময় থাকার চেষ্টা করতে হবে। সো আমাদের 7টা বেজে গেছে, আমরা হচ্ছে সময় নষ্ট করবো না, কারণ অনেক পড়া আছে আমাদের। সো তোমরা রেডি থাকো, আমরা তাহলে বি প্রিপেয়ার্ড, আমরা পড়া শুরু করে দিই। ওকে, সো রেডি। তো আমরা এর আগের দিন কিন্তু কনজয়েন্ট টেন্ডনটা পড়ছিলাম, ঠিক আছে? কনজয়েন্ট টেন্ডনটা কিভাবে ফর্ম করে আমি তোমাদের বলেছিলাম, যেটা এটা ইন্টারনাল অবলিক মাসেল এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনিস যে মাসেল আছে, এই দুটা একসাথে ফর্ম করে হচ্ছে কনজয়েন্ট টেন্ডন। সো তোমাদের এটা কিন্তু এমসিকিউ এ আসতে পারে, সো তোমরা এটা ভালোভাবে দেখো যে কনজয়েন্ট টেন্ডনের যে ফর্মেশনটা আছে, এটা কোন যে বোর্ডে স্টুডেন্ট গুলো আছে আর ইউ এ মোটামুটি এটা আসছিল একবার, সো এটা পড়তে হবে। কনজয়েন্ট টেন্ডন সম্পর্কে শর্ট নোটও আসতে পারে। তো এটা হলো বেস্ট ছবি। তোমাদের এই পিডিএফটা আমি অনেকগুলো বই থেকে কালেক্ট করছি, সো এই পিডিএফটা অনেক হাই ইল্ড, তোমাদের অনেক সহযোগিতা করবে করতে, ঠিক আছে? সো এটা কোথায় তোমার ইনসার্ট হয়, তোমরা এটা জানবে যে পিউবিক ক্রেস্ট এবং ইলিওপেক্টিনিয়াল ইমিনেন্স। সো এটা অ্যাকচুয়ালি তোমরা যখন হিপ বোনটা পড়বা, হিপ বোনের মধ্যে তোমার এই ওই দিকে তোমার একটা তোমার পিছনের দিকে অ্যাকচুয়ালি ইলিয়াম ইসচিয়াম যে পিউবিস, এই পিউবিক পার্টের এখানে একটা চূড়ার মতো থাকে, এটাকে বলা হয় পিউবিক ক্রেস্ট। হিপ বোনটা তোমরা যদি পড়ে থাকো, সেখানে তোমরা পিউবিক ক্রেস্ট, হ্যাঁ, এবং এখানে একটা লিগামেন্ট লাগে, ইমিনেন্স থাকে, এবং ইলিওপেক্টিনিয়াল লিগামেন্টও থাকে এখানের সাথে, এটা হচ্ছে যুক্ত থাকে, এটা ইনসার্ট করে এখানে। জাস্ট এটা তোমরা জানবা। এবং এটা কি করতেছে, ইট স্ট্রংগেনস দ্য মিডিয়াল পার্ট অফ দ্য পোস্টেরিয়র ওয়াল না, অফ ও দ্য আমার কাছে পড়া শিখে নিতে আসছিল। ওকে ওকে, মাইকটা একটু, যারা তোমাদের একটু মাইকটা বুঝছো একটু মিউট করে রাখবা কথা বলার সময়। এবং তোমাদের যদি ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে জাস্ট শেয়ার করো। সো এখানে দেখো যে কনজয়েন্ট টেন্ডনের ভূমিকাটা কি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটার ভূমিকাটা হচ্ছে, এটা আমরা যখন ইঙ্গুইনাল ক্যানেলটা পড়বো, এটার পোস্টেরিয়র বাউন্ডারি বা পোস্টেরিয়র ওয়াল যেটা আছে, এটা ফর্মেশন করবে আমাদের কিন্তু এই কনজয়েন্ট টেন্ডনটা। এবং মিডিয়ালি এটা কার সাথে যাবে, রেক্টার শিটের সাথে যাবে। ওকে, কন্টিনিউয়াস উইথ মিডিয়ালি। অ্যাকচুয়ালি তোমাদের যখন আমরা হিপ বোনটা পড়বো, তোমরা এই ছবিটা অবশ্যই তোমরা মনে রাখবা। হিপ বোনের পড়ার সময় তোমরা দেখবা তোমাদের এখানে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল উপর থেকে আসে, মানে নিচ থেকে কিন্তু অরিজিন হয় রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল। সো নিচ থেকে অরিজিন হওয়ার পরেই তোমার এই দিক পাশে এইভাবে তোমার একটা লিগামেন্ট ফর্ম করে। সো এই যে লিগামেন্টটা, এটা হচ্ছে তোমার ইন্টারনাল অবলিক এবং তোমার ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেলের একটা হচ্ছে অ্যাপোনিউরোসিস। এটা একটা টেন্ডন ফর্ম করে, শক্ত টেন্ডন। আর এখানেই তোমার কিন্তু এটা ইঙ্গুইনাল ক্যানেল এই দিক থেকে আসবে, ইঙ্গুইনাল ক্যানেল নিয়ে এটা পোস্টেরিয়র বাউন্ডারি হিসেবে এটা থাকবে। সো এটা তোমরা একটু জানার চেষ্টা করবা। এবং এটা কোন নার্ভ দ্বারা সাপ্লাই হয়, আমরা যখন নার্ভ সাপ্লাই ইলাবোরেটলি বলবো, বা তোমাদের জাস্ট নার্ভগুলোর রুটগুলো তোমাদের মনে রাখতে হবে, তোমাদের এটা তোমাদের জানতে হবে যে এটা ইলিও ইঙ্গুইনাল নার্ভ। ইলিও ইঙ্গুইনাল নার্ভ দিয়ে এটা ইনারভেশন হয়। ওকে, সো তোমরা মনে রাখো যে সাপ্লাই কথাটা হয় সাধারণত আর্টারির ক্ষেত্রে, হ্যাঁ, ভেনাসের ক্ষেত্রে হয় ড্রেনেজ, এগুলো কিন্তু বেসিক শব্দ, ঠিক আছে? ভেনাসের ক্ষেত্রে হয়ে থেকে আমরা ইউজ করি ড্রেনেজ কথাটা, আর্টারির ক্ষেত্রে আমরা করে থাকি ভেনাস এবং লিমফেটিক, এটা ঠিক আছে? এই দুটা ক্ষেত্রে আমরা ড্রেনেজ কথাটা ইউজ করি। আর্টারির ক্ষেত্রে অবশ্যই বলতে হবে সাপ্লাই, ঠিক আছে? এবং তোমাদের যে নার্ভাসটার কথা থাকে, নার্ভ সাপ্লাই যেটা আছে, এটা সাপ্লাইও বলা যায়, তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে ইনারভেশন কথাটা ইউজ করে, ঠিক আছে? এই ওয়ার্ডের টার্মিনেশন গুলো মেডিকেলের ক্ষেত্রে তোমার খুবই গুরুত্বপূর্ণ। এবং রাইট চয়েস, তোমাকে এগুলোকে সুন্দরভাবে ইউজ করতে হবে, ওয়ার্ড চয়েস গুলো। সো সার্জিক্যাল ইম্পর্টেন্স কি, এটা হচ্ছে উইকনেস, তোমার কি এটা ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে উইকনেস, প্রিডিসপোজেন্স টু তো ইঙ্গুইনাল হার্নিয়া। অ্যাকচুয়ালি এটা তোমার যদি এটার কোনো দুর্বলতা থাকে কনজয়েন্ট টেন্ডনের, তখন এটাতে ইঙ্গুইনাল হার্নিয়া হতে পারে, ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া সাধারণত আমরা যখন হার্নিয়াটা পড়বো, তোমাদের আজকেই বুঝাই দেবো সম্পূর্ণ বিস্তারিত। ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া সাধারণত ওল্ড এজে হয়। তা ওল্ড এজে গিয়ে কি হয়, ওল্ড এজে গিয়ে তোমার যে অ্যাবডোমিনের যে মাসেলগুলো আছে, মাসেলগুলো বলতে তোমাদের ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেল আছে, তারপর হচ্ছে ইন্টারনাল অবলিক মাসেল আছে, কনজয়েন্ট টেন্ডন যেটা ফর্ম করতেছে, এটার মাসেলটা হয়ে যায় দুর্বল। এবং দুর্বল হয়ে যাওয়ার কারণেই তোমার এখানে তোমার ইঙ্গুইনাল যে স্যাকটা আছে, ইঙ্গুইনাল স্যাকের এই দিক দিয়ে মাঝখান বরাবর দিয়ে ডাইরেক্ট তোমার কিন্তু মাসেলের দুর্বলতার কারণে হার্নিয়াটা, মানে কি একটা হার্নিয়া মানে কি, প্রোট্রুশন অফ এনি ভিসকাস, দ্যাট মিনস তোমার তোমার কি থাকে, তোমার যে ভিসকাস বা ভিতরে যে ইন্টারনাল অর্গানটা আছে, তার নর্মাল পজিশন থেকে যখন অ্যাবনর্মাল পজিশনে চলে যাবে, তখনই তাকে আমরা হার্নিয়া বলি। আর এটা যখন মাসেলের দুর্বলতার কারণে ডাইরেক্টলি তোমার কোথায় ইঙ্গুইনাল ক্যানেল বা ইঙ্গুইনাল রিজিয়নের নিচে প্রবেশ করবে, তখন এটাকে বলে থাকি আমরা ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। এটা ওল্ড এজে হয় এবং এখানে আমাদের ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া পাবো। তারপর এটা জাস্ট এটা মনে রাখো, এখানে প্যারালাইসিস অফ দ্য কনজয়েন্ট টেন্ডন হতে পারে, হ্যাঁ, অ্যাপেন্ডেক্টমির সময়। তারপর হচ্ছে অ্যাপেন্ডেক্টমি জাস্ট তোমার রাইট সাইডে যখন অ্যাপেন্ডিক্টমি করবে, ঠিক আছে? তারপর হচ্ছে ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া এখানে
তোমার হচ্ছে ফর্ম করতে পারে। তোমার প্যারালাইটিক টাইপ, এটা তোমাদের জানার দরকার নেই, এটা হচ্ছে সার্জারির পড়া। তারপর হচ্ছে কনজেন্ট টেন্ডন প্রিভেন্টস ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া ফ্রম ডিসেন্ডিং টু স্ক্রোটাম। তো এটা আমাদের কি করে, তোমার ডিসেন্ড করতে দেয় না, এই হার্নিয়াটাকে স্ক্রোটাম পর্যন্ত ডিসেন্ড করতে দেয় না মেলের ক্ষেত্রে, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখো। তা এটার জাস্ট ক্লিনিক্যাল ইম্পর্টেন্স তোমরা এটা বা সার্জিক্যাল ইম্পর্টেন্স এতটুকু তোমরা মনে রাখো। ওকে, তো আমরা চলে যাই পরের স্লাইডে। এরপরে আসো রেকটাস অ্যাবডোমিনিস। তোমাদের কিন্তু আমি সেগমেন্ট আকারে দেখাচ্ছি, তোমরা অবশ্যই পিডিএফটা আমার পড়ার পরে একবার দেখবা, এবং আমি এখানে ভিডিওটা রেকর্ডও করতেছি, আশা করি সকলের হেল্প হবে। সো রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের রিটেনে আসতে পারে, এবং তবে এটা হচ্ছে আমাদের ডিসেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ডিসেকশনের স্যারেরা কিন্তু জিজ্ঞাসা করে, এবং ডিসেকশনের প্রফে তোমার 30 মার্ক থাকে। তোমাদের কিন্তু আইটেম ভাই তোমার আইটেমে থাকবে না, হয়তো কার্ডে এবং তোমার টার্মে কিন্তু তোমাদের এই ডিসেকশনটা পড়তে হবে। ওকে, সো এটার অরিজিন কোথায়? এটা অরিজিন হচ্ছে পিউবিক ক্রেস্ট এবং সিম্পাইসিস পিউবিস, দ্যাট মিন্স নিচ থেকে। দেখো এই যে এখানে থাকে তোমার কি সিম্পাইসিস পিউবিস, এই দুটার মাঝখানেরটা, এর পাশেই হচ্ছে তোমার পিউবিক ক্রেস্ট, এর নিচ থেকে এই রেকটাস অ্যাবডোমিনিস মাসেলে কিন্তু অরিজিন হয়ে থাকে। মনে রাখবা, নিচ থেকে অরিজিন হয়ে থাকে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল। তো নিচ থেকে অরিজিন হয়ে এটা কোথায় গিয়ে ইনসারশন দিবে? দেখো জিফয়েড প্রসেসে প্রথমে দিবে, জিফয়েড প্রসেস, তারপরে কোথায় কোন কোন কার্টিলেজে দিচ্ছে? 5th, 6th and 7th কোস্টাল কার্টিলেজ। ওকে, 5th, 6th and 7th কোস্টাল কার্টিলেজে গিয়ে এ কিন্তু ইনসারশন দেবে। তো জাস্ট এই যে তোমাদের ছবিটা যদি ভিজুয়ালাইজ করে পড়ো তাহলে মনে থাকবে, এবং তোমার কিন্তু অ্যানাটমিতে ছবি অ্যাড করা বাঞ্ছনীয় তোমাদের হচ্ছে কিন্তু রিটেনের ক্ষেত্রে, তাহলে ভালো নাম্বার পাওয়া যাবে। তোমরা এটা ছবি যদি নাও অ্যাড করতে পারো, তবে তুমি একটু চেষ্টা করবা, স্যারেরা তোমাকে ভালো চোখেই দেখবে, কোনো সমস্যা নেই। নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাইটা কি? এটা হচ্ছে লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ, ঠিক আছে? ইন্টারকোস্টালিস অ্যাকচুয়ালি বলে। তাই নার্ভ সাপ্লাইটা কি কি আছে? যে থোরাসিক 7 থেকে থোরাসিক 11 নার্ভ, এটা মনে রাখো। থোরাসিক 7 থেকে থোরাসিক 11 নার্ভ, এবং আমাদের থোরাসিক 12 নার্ভটাকে কি বলা হয়ে থাকে? সাবকোস্টাল নার্ভ, খুবই গুরুত্বপূর্ণ। এবারে সার্জিক্যাল ইনসিশনটা বা সার্জিক্যাল ইম্পর্টেন্সটা কি? এটাকে বলা হয় যে যেমন কসার্স ইনসিশন। এই কসার্স ইনসিশনটা অ্যাকচুয়ালি কোথায় হয়ে থাকে? যখন আমরা হচ্ছে এই যে সাবকোস্টাল ইনসিশন দেই না, বলেছিলাম যে এটাকে সাবকোস্টাল ইনসিশন বা কোসার্স ইনসিশন বলা হয়, যখন হচ্ছে আমাদের গল ব্লাডারে যখন অপারেশন করা হয়। আমি যখন তোমাদের প্রথম ক্লাসটা নিয়েছিলাম, এটা হচ্ছে জিফয়েড প্রসেস, এটা হচ্ছে কোস্টাল মার্জিন, সরি এটা একটু এইদিকে হবে। সো এইদিকে যে গল ব্লাডারটা রয়েছে, এটা আমরা ইনসিশন করে বের করে নেব, তখন আমরা এটাকে বলা হয় সাবকোস্টাল ইনসিশন। এটা একটা নাম হচ্ছে কসার্স ইনসিশন, এটা জাস্ট মনে রাখবা, মাস্ট বি ডেভয়েডেড। এটাকে আমরা এড়িয়ে চলে তারপরে ইনসিশনটা দিতে হবে। প্যারামিডিয়ান ইনসিশন, we deplace the muscle laterally, it receives its nerve supply from the lateral side. জাস্ট এত কিছু তোমাদের জানার প্রয়োজন নেই। তোমরা দেখো, আমরা বলেছিলাম লিনিয়া অ্যালবা থেকে, এটা হচ্ছে আম্বিলিকাস যদি হয়, এটা হচ্ছে তোমার হচ্ছে যে সিম্পাইসিস পিউবিস। সো সিম্পাইসিস পিউবিস এটা হচ্ছে আম্বিলিকাস, আম্বিলিকাসের উপরে যখন আমরা এটাকে ইনসিশন দিব বা তোমার একটা তোমার কোনো কিছু বের করার জন্য ইন্টারনাল অর্গানকে, তখন এটাকে বলা হয়ে থাকে আমাদের তোমার সাব মিডিয়ান তোমার আপার মিডিয়ান ইনসিশন, এবং নিচের ক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে প্যারামিডিয়ান ইনসিশন, যখন আম্বিলিকাসের নিচে ইনসিশন দিব, ঠিক আছে? এবং আমরা যখন এই দুটার মাঝখানে, দ্যাট মিন্স আম্বিলিকাস সহ বা আম্বিলিকাসের যে ল্যাটারাল সাইডে যখন এই ইনসিশনটা দিব, এটাকে বলা হয় প্যারামিডিয়ান ইনসিশন। তো প্যারামিডিয়ান ইনসিশন দেওয়ার সময় এটাকে ল্যাটারাল সাইড থেকে কিন্তু আস্তে করে মাসেলটাকে ডিপ্লেস করতে হবে, নাহলে কিন্তু এটা নার্ভ সাপ্লাই কিন্তু বাধাগ্রস্ত হইতে পারে। এবং এমব্রায়োলজিক্যালি দ্য মাসেল অ্যারাইজ ফ্রম দ্য নাম্বার অফ দ্য মায়োটোমস। তোমরা জানো যে স্কেলিটাল যে মাসেলগুলো তোমার হয়, এটা ডেভেলপমেন্টারি বা এমব্রায়োলজিক্যালি কোথা থেকে সৃষ্টি হয়? যে আমাদের মায়োটোমস থেকে সৃষ্টি হয়। তা সেটা মনে রেখো, তাই এইগুলো তোমাদের লাগবে না। ওকে, তো এখানে তোমাদের একটা জিনিস লাগবে যে হোয়াট ইজ টেন্ডিনিয়াস তোমার বলা হয় ইনসারশন। টেন্ডিনিয়াস ইনসারশনটা তোমাদের নিচে একটা সুন্দরভাবে বলা আছে, আমি তোমাদের এখানে আবার আসতেছি, তোমাদের টেন্ডিনিয়াস ইনসারশনটা একটু বলার চেষ্টা করি। সো দেখো, এই রেকটাস অ্যাবডোমিনাস মাসেল পড়লে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের হচ্ছে এই টেন্ডিনিয়াস ইনসারশনটা করতে হবে। তো হোয়াট ইজ টেন্ডিনিয়াস ইনসারশন? এটা হচ্ছে তিনটা, দেখো তিনটা তোমার হচ্ছে ডট লাইনের মতো তোমার রেকটাস অ্যাবডোমিনাস মাসেল জুড়ে তোমরা কিন্তু একটা হচ্ছে এই যে এরকম সবুজ রঙে যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমার মাসেলের যে ফাইবার গুলো এগুলো কিন্তু কম থাকে, হ্যাঁ, কিন্তু এখানে খুবই তোমার কম্প্যাক্ট বা অ্যাডহারেন্ট বলা হয় এটাকে ইংলিশে। তো অ্যাডহারেন্ট তোমার মাসেল ফাইবার গুলো একসাথে একত্রিত হয়ে ছোট একটা তোমার কিন্তু লিনিয়ার লাইনের মতো দেখা যায়, বা আমরা যেটাকে বলি সিক্স প্যাক, ঠিক আছে? তো দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং এটা দুই সাইডে দুইটা হলে সিক্স প্যাক হয়ে গেল। সো এই যে এগুলোই হচ্ছে আমাদের সিক্স প্যাকের যে লাইনগুলো, 1, 2 এবং 3।
সো এটা কোথায় কোথায় অবস্থিত তোমাদের এটা জানতে হবে। তাহলে প্রথম যে টেন্ডিনিয়াস ইনসারশনটা কোথায় অবস্থিত, জিফয়েড প্রসেসে। দ্বিতীয়টা কোথায় অবস্থিত, দ্বিতীয়টা হচ্ছে তোমার একদম আম্বিলিকাসের সোজা, এখানে আমাদের মাঝখান বরাবর একদম আম্বিলিকাস থাকবে। টেন্ডিনিয়াস ইনসারশন যেটা দ্বিতীয়টা থাকে এটা হচ্ছে তোমার আম্বিলিকাসের পজিশন। এটা জাস্ট মনে রাখো, তোমরা এগুলো সুন্দরভাবে নোটও করতে পারো, এগুলো আমি জাস্ট জিস্ট কথাগুলো তোমাদের বলার চেষ্টা করি। আম্বিলিকাসে থাকবে, এটা নিয়ার অ্যাবাউট দ্য আম্বিলিকাস, ওকে। এবং সরি আমার ভুল এসেছে, এটা হচ্ছে নিচেরটা থাকবে, নিচেরটা হচ্ছে আম্বিলিকাস। এবং তোমার জিফয়েড প্রসেস এবং আম্বিলিকাসের ঠিক নিচে বা তোমাদের এটা ঠিক মাঝখানে যেটা আছে এটা থাকবে আমাদের মিডওয়ের যে তোমার তোমার যেটা বলা যায় 6 প্যাকেট, তোমার মাঝখানে যে 2 নাম্বারটা আছে টেন্ডিনিয়াস ইনসারশন, এটা থাকবে একদম এটার মিডওয়েতে। এটা সুন্দরভাবে তোমরা মনে রাখবা। তো এটার পজিশনটা তোমাদের একটু মনে রাখতে হয়। তার প্রথমটা অবস্থিত জিফয়েড প্রসেসে, শেষেরটা অবস্থিত আম্বিলিকাসে, এবং তোমাদের এখানে যে টেন্ডিনিয়াস ইনসারশন মাঝখানে একটা থাকে, এটা হচ্ছে এই দুটার মাঝখানে, ওকে, জিফয়েড এবং আম্বিলিকাসের মাঝখানে। সো এটা একটু তোমাদের জানতে হবে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল থেকে। সো এরপরে আমরা চলে যাই, এরপরে তোমাদের কি জানতে হবে এখান থেকে খুব একটা জানা নাই আর। এগুলো তোমাদের এই যে এগুলো বলা আছে 4টা সেগমেন্টে ভাগ করতে পারি, 4টা টেন্ডিনিয়াস ইনসারশন দ্বারা উপরের সেগমেন্ট, মাঝখানের সেগমেন্ট, এটা সেগমেন্ট এবং আম্বিলিকাসের নিচে আরেকটা সেগমেন্ট, টোটাল 4টা সেগমেন্টে টেন্ডিনিয়াস ইনসারশন দ্বারা আমরা রেক্টাস অ্যাবডোমিনাস মাসেলকে কিন্তু ভাগ করতে পারি। এরপরে আসো আমরা আরেকটা জানি যে কি তোমাদের এগুলো জানতে হবে না, এগুলো সব অ্যাবনরমালিটি, এগুলো সার্জারিতে গিয়ে পড়তে হবে। তো অ্যাকশন অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তো এটার অ্যাকশন কি কি আছে এগুলো একটু জানবা। যে দে অ্যাসিস্ট ইন রাইজিং দ্য ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। হ্যাঁ, তাহলে আমরা ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, তোমরা রেসপিরেটরি সিস্টেম পড়বা, তোমরা দেখবা এখানে অনেকগুলো মাসেল পড়বা তোমরা, কোনগুলো মাসেল ইন্সপিরেশন কোনগুলো এক্সপিরেশনে সাহায্য করে। তার মধ্যে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল খুবই গুরুত্বপূর্ণ আমাদের, এটা কিন্তু ইন্সপিরেশনে খুবই গুরুত্বপূর্ণ একটা মাসেল, ওকে। তারপর হচ্ছে এক্সপিরেটরি মাসেল, অ্যাকচুয়ালি এক্সপিরেটরি মাসেল আছে, ইন্সপিরেটরি মাসেল আছে। তো রেক্টাস অ্যাবডোমিনাস মাসেলটা হচ্ছে আমাদের ইন্সপিরেটরি মাসেল সম্ভবত। সো এরপরে দেখো দে কিপ অ্যাবডোমিনাল ভিসেরা ইন পজিশন, এটা নির্দিষ্ট একটা পজিশনে রাখতেছে ভিসেরাগুলোকে, রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল। কেননা তোমার এখানে ভিসেরাগুলো দেখবা তোমার নিচ থেকে উপরে যাচ্ছে, এবং এই মাসেলের স্ট্রেংথটা কিন্তু বাকি যে মাসেলগুলো আছে সেটা থেকে কিন্তু অনেক বেশি। এবং টেন্ডিনিয়াস যে ইনসারশনগুলো আমরা পড়লাম, যে টেন্ডিনিয়াস ইনসারশনগুলো কি করে, আমাদের চ্যাটিং এ কে একজন মেসেজ দিয়েছে, ভাইয়া মেসেঞ্জারটা মিউট করলে ভালো হতো, বারবার আওয়াজ আসতেছে। ওকে ওকে ওকে, মেসেঞ্জার আমি অন্যদিকে পজিশন করে নিয়ে যাই। মেসেঞ্জারে আসলে আমাদের জেনেসিস থেকে অনেক গ্রুপ আছে, তো সবগুলোর সাথে যুক্ত আছি। সো তোমার এই বারবার মেসেজ দিচ্ছে, আমাদের এমআরসিপির একটা প্রোগ্রাম হচ্ছে গ্রুপে, তো তোমরা এটা পরেও দেখে নিতে পারবা, তোমাদের এটা নিয়ে এখন মাথা ব্যথা নেই। সো এরপরে দেখো এটা ইন্সপিরেটরি মাসেল হিসেবে কাজ করে, ইন্সপিরেটরি মাসেল। এখানে আমাদের রেক্টাস অ্যাবডোমিনাল তোমার যে ওয়ালে যে মাসেলগুলো আছে 6টা থেকে 7টা মাসেল পাই। এই মাসেলগুলো কিন্তু তোমার হচ্ছে আমাদের যে ইন্সপিরেশন এক্সপিরেশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডায়াফ্রাম। সো তোমার যখন রেসপিরেটরি সিস্টেম ফিজিওলজিতে পড়বা তখন দেখবে এই মাসেলগুলোর নাম পড়তে হচ্ছে তোমাদের। তারপর হচ্ছে পিরামিডালিস মাসেল, এগুলো তোমাদের খুব একটা আসে না, পরীক্ষায় লাগেও না। পিরামিডালিস মাসেলটা অ্যাকচুয়ালি কোথায় সৃষ্টি হয়, এটা আমাদের যে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল, এইদিকে যাই, এই যে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেলটা যেদিকে আছে না, এই যে ঠিক এই যে নিচ বরাবর কোণা বরাবর আমাদের কিন্তু পিরামিডালিস মাসেলটা খুবই ছোট, এবং এটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল এই যে পাশে এই যে ছোট দিকে এই যে এইদিকে তোমার কিন্তু তৈরি হয়ে থাকে। এখানে একটা তোমাদের পিরামিডালিস মাসেলটা তোমাদের এটা লাগে না পরীক্ষায়, সো এগুলো পড়ার দরকার নেই। পিরামিডালিস মাসেল, ক্রিমাস্টারিক মাসেলটা কই থাকে, ইট ইজ দ্য ইনারভেটেড বাই দ্য জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমারিয়াল নার্ভ। তো ক্রিমাস্টারিক মাসেলটা অ্যাকচুয়ালি আমাদের যে তোমাদের আমরা স্ক্রোটাম যেটা পড়বো, স্ক্রোটামের তোমার যে ধরে রাখে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মাসেল হচ্ছে ক্রিমাস্টারিক মাসেল, এটা স্ক্রোটামের মাসেল। সো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আসলে তোমার অনেকগুলো পার্ট আছে, স্ক্রোটাম, এবং তোমার হচ্ছে যে তোমার কি বলা হয় থেকে যে আমাদের যে তোমার হচ্ছে স্ক্রোটামের যে তোমার হচ্ছে যে পার্টটা, ওটাও কিন্তু আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের একটা পার্ট, ওকে। এটা সব আমাদের পড়তে হয়, ছেলেদের যে স্ক্রোটামের পার্টটা। সো এটা তোমাদের আমি স্ক্রোটামটা পড়াবো না, তবে তোমাদের হচ্ছে যে আমাদের যে তোমাদের একটা কর্ড থাকে, ওই কর্ডটা পড়াবো, এই কর্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসলে তোমার এখান থেকে আর কিছু লাগবে না, এগুলা তোমাদের লাগবে না। আমরা পরে যে পরের সেগমেন্টে খুবই গুরুত্বপূর্ণ পরের সেগমেন্ট, তা তোমরা অল ইন এ নাটশেল তোমরা এখানে একটা দেখতে পারো যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল মাসেল গুলো যেগুলো আছে, দেখো এই মাসেল গুলো তোমরা কি করতে পারো, এগুলো এখান থেকে তোমরা অরিজিন, ইনসারশন ও নার্ভ সাপ্লাই, এটা আমি ভিশ্রাম সিং থেকে নিয়েছি। তো ভিশ্রাম সিং এর এই তোমরা এই সবটা একসাথে পড়ে যেতে পারো যখন তোমাদের এক্সাম থাকবে।
এত কিছু তো তখন বিস্তারিত মনে থাকবে না, তখন তোমাদের এই শখ করে বা বিস্তারিত যেগুলো জিস্ট আকারে লেখা আছে, তারপরে যেগুলো মাসেলে অরিজিন ইনসেকশন পড়েছি সবগুলো আমি একত্রে তোমাদের দিয়ে দিয়েছি। ওকে, সো তোমাদের এটা একটু দেখবা, তাহলে তোমাদের পরীক্ষার আগে অনেক হেল্প হবে। সো এইখান থেকে তোমার মাসেলগুলো দেখবা সবগুলো একসাথে আছে, সব মাসেল দেওয়া আছে একসাথে। ভার্টিক্যাল মাসেল কি কি আছে, তোমার রেক্টাস, অ্যাবডোমিনালিস মাসেল এবং পিরামিডালিস মাসেলটা। পিরামিডালিস মাসেলটা কোন কি দিয়ে সাপ্লাই হয়, সাবকোস্টাল নার্ভ, এটা জানতে হয় শুধু। এরপরে আসো তোমাদের দেখো ঢাকা বোর্ডের একটা প্রশ্ন পরীক্ষা আসে, আমি গাইড থেকে নিয়েছি এটা। এটাকে বলা হচ্ছে যে তোমাদের স্টেপস অফ দ্য ডিসেকশন অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অথবা আমাদের যে রেক্টার শিটের যে ডিসেকশন, দুটাই সেম। সো তোমরা এটা জাস্ট পড়ে নিবা, এগুলো পরীক্ষায় আগে আসতো, এখন খুব একটা আসে না, ঠিক আছে। সো এটা তোমরা জাস্ট পড়বা, এটা তোমাদের এখানে বোঝানোর কিছুই নেই। ইনসিশন গুলো তোমার কোথায় কোথায় ইনসিশন নিবা, এটা মান্নান থেকে, মান্নানের বই তোমরা যদি থেকে থাকে মান্নানে তোমরা ডাইরেক্ট পড়বা সারফেস অ্যানাটমি, ওটাতে সুন্দরভাবে দেওয়া আছে ছবি সহ, আরো সুন্দরভাবে বুঝতে পারবা। সো স্ক্রিনে ইনসিশন দেওয়া হয়ে থাকে, স্ক্রিন ইনসিশন দেওয়ার পরে তোমার বিভিন্ন ধরনের যে প্লেন টেনে আমরা ইনসিশন গুলো দেওয়া হয় এটা একটু জানতে হবে, এবং কোথায় কোথায় ইনসিশন গুলো নেওয়া হয়, কোথায় লংগিটিউডিনাল, কোথায় ভার্টিক্যাল, কোথায় ট্রান্সভার্স এবং কোথায় অবলিক ইনসিশন দেওয়া হচ্ছে, জাস্ট এগুলো তোমাদের জানতে হবে। সো আমি এটা তোমাদের বোর্ডে আসছে দেখে অ্যাড করছি, এটা রিটেনে আসে খুব। হ্যাঁ, তোমাদের ডিসেকশনের সময় এগুলো ধরে না এখন, কিন্তু আগেই ধরতো এগুলো খুব, এখন স্যার ম্যাডামেরা পাস করানোর জন্য এগুলো আর ধরে না। হ্যাঁ, তারপরে প্রথমে কি করবো, এগুলোর পরে এটার পরে আমরা সুপারফিশিয়াল ভাষাটা তোমার কি রিফ্লেক্ট করবো ইনসিশন দেওয়ার পরে, তারপরে লেয়ার গুলো আস্তে আস্তে তোমার কভার আপ করবো, করার পরে তোমার টেন্ডিনিয়াস যে ইনসার্কশনটা আছে এদের ক্ষেত্রে একটু তোমার সেপারেট করে এটাকে রাখতে হবে, এটা জাস্ট মনে রাখবে এখানে। আর এখানে তোমার কি হচ্ছে যে আমাদের আর্টারি, তারপর নার্ভ গুলো আছে, এগুলোকে আমাদের প্রিজার্ভ করতে হবে। এটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে তোমাদের হচ্ছে যে টেন্ডিনিয়াস ইনসার্কশন, তারপর হচ্ছে আর্টারি এবং নার্ভ যেগুলো আছে এগুলোকে আমরা প্রিজার্ভ করবো। সো এটা এখান থেকে পড়ে নিবা, এখানে তোমার বিস্তারিত খুব একটা নাই। সো আমাদের মেডিকেল জীবনে তোমাদের দেখবা রিটেনে তোমার যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে তোমার কার্ড, টার্ম, প্রফ যেগুলোই আছে তোমরা দেখবে সব কিছুতেই কিন্তু তোমার এই রেক্টাস অ্যাবডোমিনাল বা রেক্টাস শিট, রেক্টাস শিটের এই যে তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ, রিটেনে মাস্ট। এবং তোমার রেক্টাস শিটটা মাঝে মাঝে তোমার ভাইবাতেও ধরে, তো এখানে বডিতে বলতে পারে ডিসেকশনে যে এখানে কোথায় রেক্টাস শিটটা আছে তুমি একটু দেখাও। হ্যাঁ, এটাও কিন্তু লাগে। ধরো এটা শীটটা তোমাদের আমি প্রথম দিনেই তোমাদের যখন লিটারের যে একটা ছবি ছিল ওখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি। সো এখানে দেখবা যে রেক্টার শীট কিভাবে ফর্মেশন করতেছে, খুবই গুরুত্বপূর্ণ। তো রেক্টার শীটের যে ফর্মেশন এটা তোমরা তো জানোই যে এটা একটা মাসেলকে ঘিরে যত কাহিনী এদের, হ্যাঁ, যে তিনটা মাসেলের কাহিনী একটা মাসেলকে ঘিরে, এটাকে বলা হয়ে থাকে রেক্টার শীট। তাই অ্যাকচুয়ালি তোমাকে বলতেছি ভাঙ্গায় ভাঙ্গায় বলবো, তাহলে তোমাদের বেশি সুবিধা হবে এগুলো পড়তে। সো আমরা চলে যাই আমাদের এখন রেক্টার শীটে। তো এই রেক্টার শীটটা কি, ইট ইজ এ অ্যাপোনিউরোটিক ইনভেলপ। ধরে নাও এটা একটা মাসেল, এটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, আমাদের মাঝখানে যে মাসেলটা পড়লাম এটা রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল। তো ইট ইজ এ অ্যাপোনিউরোটিক ইনভেলপ অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল ওন ইস্ট সাইড, মানে এইদিকে মাঝখানে থাকবে লিনিয়া অ্যালবা, একদম বডির জিফার প্রসেস থেকে একদম সিম্পাইসিস পিউবিস পর্যন্ত, এদিকেও তোমার রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল। হ্যাঁ, আমি জাস্ট তোমার ধরে না অবলিকলি একটি বডিকে কেটেছি, এভাবে তোমরা বুঝতে পারো যে এখান থেকে এই রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে তিনটা মাসেলের যে একটা অ্যাপোনিউরোসিস তৈরি করে, একটা হলো ইন্টারনাল অবলিক মাসেল, তারপরে হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল এবং হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল। তো এক্সটার্নাল অবলিক মাসেলটা সবার তোমার বাইরে থাকবে, তারপরে ইন্টারনাল অবলিক মাসেলের অ্যাপোনিউরোসিস থাকবে এবং এখানে থাকবে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেলের অ্যাপোনিউরোসিস। তো এই যে তিনটা মাসেলের যে অ্যাপোনিউরোসিস রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে ঘিরে, এটাকেই বলা হয়ে থাকে রেক্টাস শীট। ওকে, তো রেক্টাস শীট কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার সময় প্রায় আসে। তো তোমাদের রেক্টাস শীটের তোমাদের ছবিটা আর্ট করতে হবে এবং ছবির জন্য আমি বলে দেবো কি কি করতে হবে। সো প্রথমে দেখো যে ডেফিনেশন, যেটা তোমার কি ইনভেলপ লাইক শীট অফ দ্য রেক্টাস মাসেল। সো এখান থেকে এটা লাগবে, এবং বিটুইন দ্য লিনিয়া অ্যালবা এন্ড দ্য লিনিয়া সেমিলুলারিস। তো তোমরা লিনিয়া অ্যালবা কি জিনিস এবং লিনিয়া সেমিলুলারিস কি জিনিস এটা তোমাদের জানতে হবে। তো লিনিয়া অ্যালবা তো জানো জিফয়েড প্রসেস থেকে সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত, সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত, কিন্তু তোমার লিনিয়া অ্যালবার ঠিক প্যারালালি তোমার কি থাকবে, তোমার কিন্তু লিনিয়া সেমিলুলারিস থাকবে। তবে এখানে ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কটা তোমাদের জানতে হবে, এটা কোথায়, এটা হচ্ছে 9 কোস্টাল কার্টিলেজের ঠিক মিড তোমাদের মাঝখান বরাবর, এখান থেকে শুরু হবে আপার বর্ডার অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ, তোমরা যেখানে ট্রান্সপাইলোরিক প্লেন টানো, ঠিক আছে, এখান থেকে তোমার নিচ পর্যন্ত চলে যাবে একদম তোমার হচ্ছে লিগামেন্টের এই ল্যাটারালি। সো এই যে আমাদের যে এই দুটা লাইন টানা হয় 9 কোস্টাল কার্টিলেজ থেকে, এইটাকে বলা হয় লিনিয়া সেমিলুলারিস, আর এটা হচ্ছে লিনিয়া অ্যালবা। সো এই লাইনগুলো তোমাদের জানতে হবে।
সো এটা এখান থেকে এই পর্যন্ত এক্সটেন্ড করতেছে, ঠিক আছে? এই যে এইদিকে এইখান থেকে এই কাহিনীটা আমরা যেটা পড়বো এটা হচ্ছে রেক্টার শিট বডি। সো এখানে যে কিভাবে ফরমেশন হয়, তো ফরমেশন অফ দ্য রেক্টার শিট পরীক্ষায় খুবই আসে। তো তোমাদের এটা আমি ভিশ্রাম সিং এর একটা ছবি দেখাবো, তবে তোমাদের প্রথমে জানতে হবে যে অ্যাবভ কোস্টাল মার্জিন, কোস্টাল মার্জিনের উপরে কি কি দিয়ে তৈরি হচ্ছে, যে এন্টেরিয়র ওয়ালটা এদের হবে এক্সটার্নাল অবলিক মাসেল এবং পোস্টেরিয়র ওয়ালটা হচ্ছে দেখো কোস্টাল কার্টিলেজ দ্বারা, 5th 6th and 7th কোস্টাল কার্টিলেজ। এটা এইভাবে মনে রাখবা। এবং কোস্টাল মার্জিনের ঠিক নিচে এবং অ্যাবভ দ্য তোমার কি আর্কিউরেট লাইন, আমি প্রথম দিনই বলেছিলাম হোয়াট ইজ আর্কিউরেট লাইন। সো আর্কিউরেট লাইনটা কি বলেছিলাম, যে আর্কিউরেট লাইনটা হচ্ছে তোমার কিন্তু যে আমাদের যে আম্বেলিকাস এবং এখানে যে তোমাদের বলেছিলাম যে সিম্পাইসিস পিউবিস, এই দুটা ঠিক মাঝখানে তোমরা যদি একটা লাইন টানো এটাকে বলা হয় থেকে আর্কিউরেট লাইন। সো আর্কিউরেট লাইনের উপর পর্যন্ত তোমার যে ফর্মেশনটা করে এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনালটা এক্সটার্নাল অবলিক মাসেল, এবং পোস্টেরিয়র ওয়ালটা কিভাবে করতেছে এবং ইন্টারনাল অবলিক মাসেল দুটো দিয়ে হয়, এবং পোস্টেরিয়র ওয়ালটা হচ্ছে যে দুইটা লেয়ার থেকে অ্যাকচুয়ালি ইস্টার্নাল অবলিক মাসেলটা দুটার ক্ষেত্রেই সেম, তবে এখানে হয়ে থাকে যে অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য ইন্টারনাল অবলিক মাসেল অ্যান্টেরিয়র ওয়ালে, এবং এইদিকে হয়ে থাকে পোস্টেরিয়র লেয়ার অফ দ্য ইন্টারনাল অবলিক মাসেল এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসেল। সো এই ক্ষেত্রে তোমাদের তিনটাই মনে রাখতে হবে, যে এক্সটার্নাল, ইন্টারনাল। তাই ইন্টারনালের দুইটা পার্ট, এই দুটো পার্টের প্রথম পার্টটা তোমার হচ্ছে এই যে এর সাথে যাবে, ওকে, এবং এটার সাথে নিচের পার্টটা আছে পোস্টেরিয়র ওয়ালে, পোস্টেরিয়র ওয়ালে যে সেকেন্ড পার্টটা ইন্টারনাল অবলিকের এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসেল, এটা চলে যাবে হচ্ছে পোস্টেরিয়র ওয়ালকে ফরমেশন করবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং বিলো দ্য লেভেল অফ দ্য মিডওয়ে বিটুইন দ্য আম্বেলিকাস এন্ড দ্য সিম্পাইসিস পিউবিস, হ্যাঁ, তোমার মিডওয়েটা কোথায়, যেটা হচ্ছে আর্কিউরেট লাইন, ওটাই হচ্ছে মিডওয়ে। এই আর্কিউলেট লাইন থেকে একদম সিম্পাইসিস পিউবিস পর্যন্ত যে আমাদের শীটটা পাবো, এটা কিভাবে ফরমেশন হয়, তিনটা মাসেল দ্বারাই ফরমেশন হয়, হ্যাঁ। এবং এটা তোমার কি হবে, নিচে যায় এটা তোমার কি তৈরি করবে, নিচে গিয়ে এটা ফাসা ট্রান্সভার্সালিসের সাথে একত্রে রিপ্লেসড হয়ে যাবে। এই যে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ, এটা মনে থাকে না, তাহলে অ্যাবসেন্ট থেকে তিনটা মাসেলেই এবং এটা রিপ্লেসড হয়ে যাবে ফাসা ট্রান্সভার্সালিসের দ্বারা। পোস্টেরিয়র ওয়ালটা শুধুমাত্র ফাসা ট্রান্সভার্সালিস দ্বারা ফরমেশন করবে। সো এটা আমরা ছবিতে তোমরা যদি দেখো, ছবিতে দেখলে এটা ভালোভাবে বুঝতে পারবা কি কি ছবিটা দেখো। এখানে যে ছবিটা আছে, এখানে ছবিটা দেখো যে তিনটা, এটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাল মাসেল, এটা নিটারের একটা ছবি, সুন্দর একটা ছবি দেখে দেওয়া হয়েছে। সো নিটারের এই ছবিটা দেখো যে এটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাল মাসেল, এটাকে ঘিরে তোমার এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসেল যে অ্যাপোনিউরোসিস, এটাকে বলা হয়ে থাকে রেকটাস অ্যাবডোমিনাল, তোমার কি এটাকে বলা হয়ে থাকে রেকটাস শিট। এবং এর নিচে এই যে তোমাদের যে কভারটা দেখতে পাচ্ছ হলুদ রঙের, এটাকে আমরা কি বলে থাকি, তোমার হচ্ছে ট্রান্সভার্সালিস ফাসা। সো এটা কোথায় গিয়ে তোমার শেষ হবে, এই ট্রান্সভার্সালিস ফাসাটা গিয়ে একদম তোমার যে আমাদের যে বললাম যে নিচে যে বিলো দ্য লেভেল অফ দ্য আর্কিউরেট লাইন, হ্যাঁ, তোমার মানে আম্বেলিকাসের যে মিডওয়েটা আছে এখান থেকে একদম সিম্পাইসিস পিউবিস, এই সিম্পাইসিস পিউবিসের যে তোমার মিলন স্থলটা আছে এখানে গিয়ে তোমার এটা শেষ হবে। সো এটা হচ্ছে আমাদের কি, এখানে থাকবে আমাদের যে হচ্ছে ফাসা, ট্রান্সভার্সালিস ফাসা, এটা জাস্ট মনে রাখো। তো এখান থেকে এতটুকু জানলেই হবে তোমাদের। তবে তোমাদের ছবিটা আর্ট করবা কোথা থেকে, আমি তোমার যে ছবিটা আর্ট করবা আমি এটা তোমাদের বলে দিই। তো ছবিটা আর্ট করবা, এই দেখো এটা হচ্ছে ভিশ্রাম সিং এর একটা সুন্দর ছবি, এটা তোমরা যদি খাতায় এটা আর্ট করো, এটা আর্ট করলেই তোমাদের এনাফ। সো এটা কিভাবে ফরমেশন করে তোমাদের একটু একটু এটা সুন্দরভাবে বলা লাগবে। সো এটা হচ্ছে 1 নম্বর পজিশনে কোস্টাল মার্জিনে, এটা হচ্ছে তোমার কোস্টাল মার্জিন এবং আর্কিউরেট লাইনের উপরে 2 নম্বর ছবি, এবং 3 নম্বর ছবিটা হচ্ছে বিলো দ্য লেভেল অফ দ্য আর্কিউরেট লাইন। তো এই তিনটা ছবি তোমরা পরীক্ষায় আর্ট করবা, এবং এটাই হচ্ছে তোমাদের দেখবা সব থেকে মার্জিত ছবি কিন্তু এটাই। সো এটা আর্ট করার চেষ্টা করবা পরীক্ষার সময় ভালো নাম্বার পাওয়া। সো এরপরে দেখো এটা কন্টেন্ট গুলো তোমাদের জানতে হবে, তো পরীক্ষার সময় খুবই গুরুত্বপূর্ণ এটা কন্টেন্ট গুলো। সো বাউন্ডারি তো আমরা গেলাম, বাউন্ডারি পরে তো কন্টেন্ট সবসময় পরীক্ষায় আসে। সো কন্টেন্ট গুলো তোমাদের জানতে হবে কি কি কন্টেন্ট রয়েছে রেক্টা মানে হচ্ছে রেক্টার শিটে। তো প্রথম কন্টেন্টটা হচ্ছে তোমরা মনে রাখবা, এখানে মাসেল থেকে দুইটা, একটাকে বলা হয়ে থাকে রেক্টাস অ্যাবডোমিনাল মাসেল, এটা কন্টেন্ট গুলো দুইটা আছে, রেক্টাস অ্যাবডোমিনাল মাসেলটা এটার একটা কন্টেন্ট, যেহেতু সবগুলোতে এটা থাকে। তো মাসেলও কন্টেন্ট হতে পারে, কন্টেন্ট সাধারণত আর্টারি, ভেইন, তারপর নার্ভ অ্যান্ড লিম্ফেটিক্স, এগুলো তোমার কন্টেন্ট হিসেবে থাকে। তবে রেক্টাস শিটের ক্ষেত্রে তোমার কিন্তু রেক্টাস অ্যাবডোমিনাল মাসেল এবং পিরামিডালিস যে মাসেলটা আছে এই দুটো মিলে কিন্তু একটা কন্টেন্ট তৈরি করে। সো এটা একটা কন্টেন্ট, ওকে, এটা জানবা। তারপর হচ্ছে তোমার এখানে আরেকটা জানতে হবে, যে এখানে এই ছবিটাও দিতে পারো কন্টেন্ট হিসেবে, এই ছবিটা এটাও আসতে পারে, এটাও এই ছবি দিলে ভালো নাম্বার পাবা। তারপরে হচ্ছে তোমার আরেকটা কন্টেন্ট আছে ভেসেল, কি কি ভেসেল আছে, এখানে হচ্ছে সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল আছে, ঠিক আছে, সুপেরিয়র যে এপিগ্যাস্ট্রিক আর্টারি, এই যে সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, ইনফেরিয়র
এপিগ্যাস্ট্রিক যে আর্টারিগুলো আছে, এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে এটার কন্টেন্ট গুলো পড়তে হবে। তো এটা নার্ভ সাপ্লাইটা কি দিবে? নার্ভ সাপ্লাই দেয় এদের ক্ষেত্রে তোমার হচ্ছে লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ, যেটা আমাদের রেকটাস অ্যাবডোমিনালিস মাসলকে সাপ্লাই দিয়েছে T5 থেকে T12, T12 না T7 থেকে অ্যাকচুয়ালি T11, ওকে। এবং সাবকোস্টাল নার্ভও দিবে এটাকে, T12ও দেয় অ্যাকচুয়ালি। তাহলে আমাদের টোটাল হয়ে যাচ্ছে কয়টা তোমাদের এখানে হয়ে যাচ্ছে যে একটা শীটের তোমার নার্ভ সাপ্লাই দিচ্ছে T7 থেকে T12 সবগুলোই। তাই এটা মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এরপরে চলে যাই আমাদের, এই যে তোমরা এই ছবিটাও দিতে পারো, এটা হলো অনেক জটিল ছবি, এগুলো লাগবে না পরীক্ষার জন্য। দেখো কন্টেন্ট গুলো কি কি আছে এখানে থেকে জাস্ট জানবা। এগুলো আমি সব বলেছি যে রেকটাস অ্যাবডোমিনালিস পিরামিডালিস মাসল, সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, এগুলো জানতে হবে, এবং লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ, সাবকোস্টাল নার্ভ। তো হোয়াট ইজ লিনিয়া অ্যালবা? আমি লিনিয়া অ্যালবা সম্পর্কে তোমাদের বলার চেষ্টা করেছি। সো লিনিয়া অ্যালবা কি? ইট ইজ এ হোয়াইট লাইন অফ দ্য মিড লাইন অফ দ্য অ্যাবডোমেন। ঠিক আছে, তো জিভয়েড প্রসেস থেকে একদম সিম্পাইসিস পিউবিস পর্যন্ত এটা মিড লাইনটা হচ্ছে আমাদের, যে এটাকে বলা হয়ে থাকে লিনিয়া অ্যালবা। এটা কিভাবে ফর্মেশন করে? এক্সটার্নাল অবলিক মাসেল, ইন্টারনাল অবলিক মাসেল এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস মাসেল, এটা আমরা জানি। এটা কোথা থেকে কোথা পর্যন্ত ডিস্টেন্স মানে কি এক্সটেন্ড করে? জিফার্ড প্রসেস থেকে সিম্পাইসিস পিউবিস। এটা হচ্ছে অ্যাভাসকুলার, এটা পরীক্ষার জন্য আসে। এটা কি করে? যে ইট ইজ এ ব্রড এন্ড ইট ইজ সুপ্রা আম্বিলিকাল পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি সুপ্রা আম্বিলিকাল পার্টে, এটা হচ্ছে তোমার বোর্ড আকারে থাকে এবং এটা মোটা আকারে থাকে। তো তোমরা যদি একটু খেয়াল রাখো, আমি একটা ছবি অ্যাড করবো, তোমরা একটু দেখো। স্পেস হয়ে গেছে, ওকে। তো দেখো তোমরা এই যে এখানে তোমরা দেখবা যে আমাদের যে আম্বিলিকাল রিজিয়নে আমি বলেছিলাম যে আমাদের যে ইনসিশন গুলো দেই, এই ইনসিশন গুলো দেওয়ার সময় এদিকে যেটা দেয় এটা হচ্ছে সুপ্রা আম্বিলিকাল যে ইনসিশন, এটা হচ্ছে ইনফ্রা আম্বিলিকাল ইনসিশন। তো এই ইনসিশনের এই জায়গাটা বেশি মোটা হয়ে থাকে এবং এই জায়গাটা বেশি অ্যাভাসকুলার পার্ট। সো এখানে আমাদের কি হতে পারে? এখানে আমাদের ভেন্ট্রাল হার্নিয়া সব থেকে বেশি হয়ে থাকে, ভেন্ট্রাল হার্নিয়া, ওকে। তো ইনফ্রা যে আমাদের আম্বিলিকাল পার্টে যদি ইনসিশন দেই, এটা হচ্ছে মোর সেফ একটা জায়গা, এখানে হার্নিয়াটা কম ডেভেলপ করে। সো এখানে আমরা ইনফ্রাটা বেশি প্রিফার করি। সো এখানে এটা মোটা থাকে এবং এখানে ভেন্ট্রাল হার্নিয়া হতে পারে, এটা জাস্ট জানতে হবে। এবং এপিগ্যাস্ট্রিক হার্নিয়া হতে পারে এখানে, সার্জিক্যাল ইম্পর্টেন্স, ওকে। তো লিনিয়ার সেমিলুনালিস, এটা নিয়েও আমরা কথা বলেছি যে 9 কোস্টাল কার্টিলেজের টিপ বরাবর আমরা যদি টানি পিউবিক টিউবারকল পর্যন্ত, এটা হচ্ছে লিনিয়ার সেমিলুনালিস। সার্কিউরেট লাইন, এটাও তোমাদের একটু জানতে হবে যে ক্রিসেন্ট্রিক লাইন সিচুয়েটেড বিটুইন দ্য আপার তোমার থার্ড ফোর্থ এন্ড লোয়ার 1/4 of the posterior wall of the rectus sheath। অত কিছু তোমাদের জানার দরকার নেই। সবচেয়ে এটা ভালো উপায় হচ্ছে যেমন আম্বিলিকাস এবং সিম্পাইসিস পিউবিস এর মাঝখান বরাবর আর্কিউরেট লাইন থাকে। সো এটা একটি ইম্পর্টেন্স ক্লিনিক্যাল, এটাও তোমাদের লাগে না, খুব একটা দরকার নেই। এটা একটু দেখবা তোমরা, জাস্ট এখানে অ্যানাস্টোমোসিস করতে পারে সুপিরিয়র এবং ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, ওকে। এটা জাস্ট মনে রাখবা। তোমরা কি স্টুডেন্টরা আছো? আমার কথা কি বুঝতেছো না বেশি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতেছি। হ্যালো, ওকে ওকে, কোনো সমস্যা অবশ্যই বইলো। জি ভাই, বলবো ভাই। 6 জন আছো কেন? অনেকেই চলে গেছে। এই ক্লাস কি আমার খারাপ লাগতেছে নাকি? ওকে, তোমাদের ব্যাপার, আমি আমার কর্তব্য পালন করতেছি, আমিও শিখতেছি অ্যাকচুয়ালি। সো এখন আমরা ফাশাল আটা নিয়ে কথা বলবো। তো ফাশাল আটাটা আসলে তোমাদের ইনফেক্সে পড়তে হয়। তো ফাশাল আটার গল্পটা আমরা প্রথম দিনই বলেছি, ফাশার গল্প, যে বলেছিলাম যে তোমার ওখানে যে সুপারফিশিয়াল যে ফাশাটা থাকে, ওটা যখনই তোমার ইনগুইনাল লিগামেন্টটা পার হয়, উপরে থাকবে একটা সুপারফিশিয়াল ফাশা। তুমি খাইয়ে এসে যখনই এটা তোমার কি হবে, ইনগুইনাল লিগামেন্ট যেটা আসবে, এটা ঠিক নিচেই তৈরি করবে, এটা হচ্ছে ফাশাল আটা হিসেবে এক্সটেন্ড করবে। এই ফাশাল আটা হিসেবে তৈরি হওয়ার কারণে কিন্তু আমি বলেছিলাম যখন তোমার যে উপরে যে আমাদের যদি তোমার মেমব্রেনাস রাপচার করে, তাহলে এই ফ্লুইডটা কিন্তু এই ফাশাল আটার কারণে থাইয়ে আসতে পারে না, এটা তোমাদের জানতে হবে। জাস্ট এটা এক্সপ্লেনেটরি একটা প্রশ্ন, খুবই এসে পরীক্ষা, এটা জানতে হয়। ফাশা ইলিয়াকা, এই ইলিয়াকা ফাশাটা কোথা থেকে হয়? ইট ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য ফাশা ট্রান্সভার্সালিস। সো আমাদের যে ফাশা ট্রান্সভার্সালিসটা থাকে, আমরা বললাম যে সিম্পাইসিস পিউবিসের এখানে, হ্যাঁ, পোস্টেরিয়র ওয়াল ফর্মেশন করতেছে রেকটাস শিটের তোমার হচ্ছে বিলো দ্য লেভেল অফ দ্য আর্কিউরেট লাইনে। সো এখানে গিয়ে কি হবে যে ফাশা ট্রান্সভার্সালিসটা কি করে, এটা হচ্ছে তোমার ফাশা ইলিয়াকা হিসেবে কন্টিনিউশন করে,
এটা তোমাদের জাস্ট জানতে হয়, এই এতটুকু জানলেই হবে। এবং এই ডিসেন্স ফর্মিং দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ফিমোরাল শিট। তো ফিমোরাল শিট আমরা একটু পরেই পড়তেছি, বেশিক্ষণ না, আমরা ফিমোরাল ক্যানেল, তারপরে হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল, এগুলো সবগুলো পড়বো। সো এরপরে দেখো, it is any intra-abdominal organ may herniated except pancreas because it is guarded by aorta, inferior vena cava এবং vertebra. সো আমাদের যে প্যানক্রিয়াসটা বাদ দিয়ে কিন্তু বাকি সবগুলো অর্গান কিন্তু আমাদের কিন্তু এই যে ইন্ট্রা অ্যাবডোমিনাল যে অর্গানগুলো আছে এগুলো হার্নিয়েট হইতে পারে, ঠিক আছে, এগুলো হার্নিয়েট হয় শুধুমাত্র। কিন্তু আমাদের প্যানক্রিয়াসটা কেন হয় না সেটার ব্যাখ্যা হচ্ছে এটার সাথে এয়ারটা যুক্ত থাকে, ইনফিরিয়র ভেনা কাভা যুক্ত থাকে এবং এটার সাথে ভার্টিব্রা থাকে। তো এই তিনটা তোমার হচ্ছে মূল কারণ, এই কারণে এটা হার্নিয়েট হতে পারে না। এবার আসো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আর্টারি সাপ্লাই অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তোমার এখানে কোন আর্টারিটা কোথা থেকে আসে এখান থেকে এটা সহ বর্ণনা করা আছে। সো এখানে দেখবা যে মানে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে আর্টারি সাপ্লাইটা হয় এটা হচ্ছে তোমাদের কোথা থেকে আসে। তো ফার্স্ট আর্টারিগুলো যেটা আছে, যে উপরে যে আর্টারিগুলো আছে লং থোরাসিক আর্টারি, ওটা ভাগ হয়ে কি হবে, ইন্টারনাল মেমোরি আর্টারি হবে। ইন্টারনাল মেমোরি আর্টারি হওয়ার পরে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখানে ভাগ হয়ে কি হবে, একটা হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এটা হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, আর একটা এইদিকে চলে যাবে, এটা হচ্ছে তোমার হচ্ছে মাস্কুলোফ্রেনিক আর্টারি। ওকে, মাস্কুলোফ্রেনিক আর্টারি কাকে সাপ্লাই দিবে, এটা আমাদের ডায়াফ্রামকে সাপ্লাই দিবে। ডায়াফ্রামকে সাপ্লাই দেয় অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। এক্সটার্নাল ইলিয়াক আর্টারিটা অ্যাকচুয়ালি অ্যাবডোমিনাল এওটা এখানে টার্মিনেট করে পিছনের দিকে, পোস্টেরিয়র ওয়ালে গিয়ে তোমাদের কিন্তু অ্যাবডোমিনাল এওটা পড়তে হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল জীবনে এটা আজীবন কাজে লাগবে। সো এক্সটার্নাল যে ইলিয়াক আর্টারিটা আছে এটা পিছন দিক থেকে তোমার আসবে, আসার পরে তোমার এটাকে তোমার যে আর্টারিটা আছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। সো এটা হচ্ছে দুই পিছনের দিকে পোস্টেরিয়রলি দুই ভাগে ভাগ হবে, একটা ভিতরে প্রবেশ করবে, একটা তোমার হচ্ছে ঠিক হিপ বোনের পিছন দিক দিয়ে থাইয়ে চলে যাবে। যখনই এটা থাইয়ে চলে যাবে এক্সটার্নাল ইলিয়াক আর্টারিটা, এটা হয়ে যাবে ফিমোরাল আর্টারি। আর ইন্টারনাল ইলিয়াক আর্টারিটা তোমার যে ইন্টারনাল যে রিপ্রোডাক্টিভ অংশের যে ভিসেরা গুলো আছে সেটাকে সাপ্লাই দিবে। সো এখানে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, এখান থেকে তোমার হচ্ছে টার্মিনাল দুটো ব্রাঞ্চ বের হয়, একটা হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি আর ডিপ সার্কামফ্লেক্স ইলিয়াক আর্টারি। এটা সাপ্লাই দিচ্ছে কাকে, এটা তোমার লোয়ার বর্ডারে রেক্টার শিটকে, এই রেক্টার শিটে এখানে সাপ্লাই দিবে। ওকে, জাস্ট এতটুকু জানো। তারপর ডিসেন্ডিং এওটা, ডিসেন্ডিং এওটা থেকে কি কি আসে, এখান থেকে আসে ইন্টারকোস্টাল আর্টারি, 10th এবং 11th পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আসে। তারপর হচ্ছে সাবকোস্টাল আর্টারি, দ্যাট মিনস তোমাদের যে পোলার সাবকোস্টাল নার্ভ, হ্যাঁ, ওই নার্ভ বরাবরই অ্যাকচুয়ালি এই থোরাসিক ভার্টিব্রার উপর থেকে এটা বের হয়, এই সাবকোস্টাল আর্টারিটা। এন্ড অল 4 লাম্বার আর্টারিজ, ঠিক আছে, লাম্বারের 4টা আর্টারি এখানে আসে। ডিসেন্ডিং আউটার থেকে এটা অ্যাবডোমিনাল ওয়ালকে সাপ্লাই দিবে। তারপরে হচ্ছে ফিমোরাল আর্টারি। তো ফিমোরাল আর্টারিটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্যারেরা জিজ্ঞাসা করে ফিমোরাল আর্টারিটা কি অ্যাকচুয়ালি। The femoral artery is the branch, হ্যাঁ, এটা কার ব্রাঞ্চ, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। এই যে এইটার যে তোমার টার্মিনাল ব্রাঞ্চটা আছে, এক্সটার্নাল ইলিয়াক আর্টারি ব্রাঞ্চটা ফিমোরাল আর্টারি, এটা ব্রাঞ্চ হয়ে তোমার থাইয়ে চলে গেল। তোমরা হয়তো পড়ছো, হ্যাঁ, এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, এবং তোমরা যদি ইনফেক্স পড়ে থাকো, ইনফেক্সে কিন্তু এটা বলা আছে, এটা গিয়ে ফিমোরাল আর্টারি তৈরি করে, ঠিক আছে। ফিমোরাল আর্টারি তৈরি করলো, ফিমোরাল আর্টারি এখান থেকে দুইটা ব্রাঞ্চ আছে, একটাকে বলে সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক আর্টারি, এটা সাপ্লাই দিবে ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ, এবং সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স ইলিয়াক আর্টারি, এটা সাপ্লাই দিবে এইদিকে। ওকে, সো এখান থেকে তোমরা এই আর্টারি সাপ্লাই গুলো তোমরা এখান থেকে সুন্দরভাবে দেখতে পারো। এখান থেকে ছবিটা আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব, তোমরা দেখবা। এরপরে আসলে লিম্ফেটিক ড্রেনেজ, খুবই গুরুত্বপূর্ণ। লিম্ফেটিক ড্রেনেজটা আম্বিলিকাসের সাথে পড়লে ভালো হবে, তবুও বলে রাখি যে অ্যাবভ আম্বিলিকাস, তোমার এখানে সাপ্লাই দিবে হচ্ছে আমাদের, এই দেখো এইদিকে অ্যাবভ আম্বিলিকাস আমাদের সাপ্লাই দিচ্ছে হচ্ছে এইখানে একটা লিম্ফ নোড থাকে, এটাকে বলা হয় এক্সিলারি লিম্ফ নোড, ঠিক আছে। কিন্তু বিলো দা তোমার হচ্ছে বিলো দা আম্বিলিকাস কাকে দিবে, ইঙ্গুইনাল লিম্ফ নোডস। তো ইঙ্গুইনাল লিম্ফ নোডস তোমরা এটাও তোমার ইনফেক্সে গিয়ে পড়বা। ইঙ্গুইনাল লিম্ফ নোডসকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস, ঠিক আছে, আর একটাকে বলা হয় ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডস। সো এই লিম্ফ নোডস গুলো অ্যাকচুয়ালি থাইয়ে সুন্দরভাবে তোমাদের পড়তে হবে, আমি এখানে বলবো না খুব একটা। এদিকে তোমার ল্যাটেরাল তোমার সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস, তারপরে হলো মিডিয়াল সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস এবং ভার্টিক্যাল লিম্ফ নোডস থাকে, এটাকে বলা হয় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস। এবং ডিপ গুলো তোমার আরো ভিতরে থাকে, ডিপের মধ্যে তোমার সুপারফিশিয়াল থেকে যাবে পরে। সো এটা জাস্ট মনে রাখো।
আর এগুলো ক্লিনিক্যাল, এগুলো লাগবে না। এবার আসো যে আমাদের নার্ভ সাপ্লাই আছে, কি কি নার্ভ যায় এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের নার্ভ সাপ্লাই কি কি আছে? লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ, হ্যাঁ, T7 থেকে T11, ঠিক আছে, লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ। এবং মোস্ট অফ দ্য মাসেল অফ দ্য এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ঠিক আছে, মোস্ট অফ দ্য মাসেল অফ দ্য এন্টেরিয়র অ্যাবডোমিনাল ইজ সাপ্লাইড বাই দ্য লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই যে নার্ভ রুট গুলো জাস্ট মনে রাখার জন্য তোমাদের এটা বলা হচ্ছে। তারপর সাবকোস্টাল নার্ভ T12, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ L1, ইলিও ইঙ্গুইনাল নার্ভ এটা হচ্ছে L1। সো হাইপোগ্যাস্ট্রিক এবং ইঙ্গুইনাল দুটো নার্ভ রুট ভ্যালু কিন্তু একই। ওকে, এটা জাস্ট মনে রাখবা। সো নার্ভ রুট গুলো পড়ার জন্য এটা লাগবে। আর তোমরা যদি একটু বেশি পড়তে চাও তোমরা এখান থেকে নার্ভের আদ্যপান্ত পড়তে পারো। এগুলো আমরা ইলাবোরেট করবো না, কেননা এত নার্ভ দিয়ে এগুলো লাগে না। জাস্ট তোমরা নার্ভ রুটটা পড়বা এবং কোনটা কোনটা এবং কোনটা কি কাকে সাপ্লাই দিচ্ছে। জাস্ট এগুলো তোমাদের সবগুলো নার্ভের আমি বিস্তারিত দিয়েছি তোমাদের পড়ার জন্য, তোমরা পড়বা, এটা তোমাদের হোম টাস্ক থাকলো এটা। এবং ডিপ নার্ভস অফ দ্য এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ওকে, এই যে আমি বলছিলাম যে মাসেল গুলো কাকে কাকে সাপ্লাই দিচ্ছে, এটা এমসিকিউ খুবই আসে, যে বলে যে লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ, হ্যাঁ, ইনারভেটস কোন কোন মাসেল গুলোকে। দেখো ইন্টারনাল অবলিক মাসেল। ভাই কথা শোনা যায় না ভাই? কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে। ওকে ওকে। সো লোয়ার 5 ইন্টারকোস্টাল মাসেল ইনারভেস হুইচ মাসেল, তখন বলতে হবে তোমার কোন কোন মাসেলগুলোকে ইনারভেট করতেছে। এটা পরীক্ষার জন্য এমসিকিউ বহুত কয়বার আসছে, তো এটা তোমাদের জানতে হবে। তো দেখো এটা দেখো বলছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ নার্ভ সাপ্লাই, হ্যাঁ। ইন্টারনাল অবলিক মাসেল, এক্সটার্নাল অবলিক মাসেল, ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেল, রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল। দেখো তাহলে মোস্ট যে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সবগুলো মাসেলকে কিন্তু এটা সাপ্লাই দিচ্ছে, এটা জানতে হবে। শুধুমাত্র সাবকোস্টালটা সাপ্লাই দিবে পিরামিডালিস মাসেলকে, ঠিক আছে। আর ইলিও হাইপোগ্যাস্ট্রিক এবং ইলিও ইঙ্গুইনালটা কাকে কাকে সাপ্লাই দিচ্ছে এটাও দেখবা, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনাল অবলিক ট্রান্সভার্স অ্যাবডোমিনাস, ইন্টারনাল অবলিক ট্রান্সভার্স অ্যাবডোমিনাস, একই, দুটোই একই, জাস্ট এটা রাখবে। এরপরে আসো আমাদের চলে যাই আস্তে আস্তে। এখন আমরা চলে গেলাম আম্বেলিকাসে, হ্যাঁ। আম্বেলিকাসের টপিক গুলো তোমাদের কি কি পড়তে হবে, তোমাদের এগুলো খুব একটা আসে না পরীক্ষায়, তবে তোমাদের জানার সুবিধার্থে আমি বলে দিই। সো আম্বেলিকাসে গিয়ে তোমরা দেখবা তোমাদের পেটের মধ্যে আমাদের কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু স্যারেরা অথবা কোনো কিছু হলে পেটের মধ্যে ইনসিশনটা বেশি দেয় ডাক্তারেরা। কেন দেয়? সো পেটের মধ্যে যখন ইনসিশনের যে এরিয়াগুলো আছে এটা ট্রান্সভার্সলি ইনসিশন দেওয়া হয়, ঠিক আছে। কোনো কিছু হলে ট্রান্সভার্সলি ইনসিশন দেয় কি জন্য, এবং ট্রান্সভার্সলি ইনসিশনের এরিয়াগুলোকে বলা হয় লিঙ্গার্স লাইন, ঠিক আছে, এটা মনে রাখো। এবং ট্রান্সভার্সলি ইনসিশন দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এখানে যদি কোনো কিছু তোমার কাটা হয়, ঠিক আছে, রোগীর, তাহলে এটা খুব দ্রুত, বা আমাদের যে সিজার করা হয় বাচ্চাদের বের করার জন্য, এই সিজার করার জন্য কেন এই লাইনগুলোকে ট্রান্সভার্সলি তোমার দেওয়া হয়, কেননা এটা খুব দ্রুত তোমার এখানে কিন্তু রিকভার করতে পারে, এবং পেটের মধ্যে এই দাগটা তোমার দ্রুত তোমার কিন্তু রিকভার হয়ে যায়। সো ডিউ টু যে তোমার হচ্ছে খুব দ্রুত এটা রিকভারি হচ্ছে, এই দ্রুত রিকভারির কারণে স্কার ফর্মেশন হয় না এখানে। স্কার মানে দাগ, তোমার এখানে কোনো স্কার দাগটা ফর্মেশন করবে না, খুব দ্রুত তোমার এটা রিকভারি হতে পারে এই লিঙ্গার্স লাইন বরাবর। শুধু এতটুকু জানলেই হবে তোমাদের লেভেলে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন আম্বেলিকাসে চলে যাই। আম্বেলিকাসটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আম্বেলিকাসের আমি লেভেলটা তোমাদের বলেছিলাম, আম্বেলিকাসের লেভেলটা পরীক্ষায় খুবই আসে, যে নাম্বার 3 থেকে নাম্বার 4 এই লেভেলের মধ্যে আম্বেলিকাস থাকে, ঠিক আছে। এবং এই আম্বেলিকাস মোস্ট অবভিয়াস ফিচার অফ দ্য এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ইজ নট, এটা লাগবে না। পজিশনটা দেখবা যে লম্বা লোয়ার তোমার অ্যাডাল্টের ক্ষেত্রে কি থাকে, যে হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4 এর মধ্যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের বরাবর, এবং নিউবর্নের ক্ষেত্রে স্লাইটলি লোয়ার লেভেল ডিউ টু দ্য পোরলি ডেভেলপড পেলভিক রিজন, একটু লোয়ার লেভেল থাকে। এবং ওল্ড এজে এটা কি থাকে, লোয়ার লেভেল ডিউ টু ডিমিনিশড টোন অফ দ্য অ্যাবডোমিনাল মাসেল, এটাও লোয়ার লেভেল। তো দুইটা ক্ষেত্রে লোয়ার লেভেলে থাকে, নিউবর্ন এবং হচ্ছে ওল্ড এজের ক্ষেত্রে, হ্যাঁ। অ্যাবডোমিনাল মাসেল উইক হয়ে যায় এবং এটারও হচ্ছে পেলভিক রিজনটা তখন গ্রো করে না নিউবর্নে, এটাটুকু তোমাদের জানতে হবে। তো অ্যানাটমিক্যাল সিগনিফিকেন্স কি কি আছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটার অ্যানাটমিক্যাল সিগনিফিকেন্স তোমাদের জানতে হবে। তো আমাদের অ্যানাটমিক্যাল সিগনিফিকেন্সটা ওখানে বোঝার চেষ্টা করবো আমরা, কেন আমরা এখন তোমরা হচ্ছে অ্যাম্বেলিকাসের এই টপিকটা পড়তেছি। সো এটা কি কি কাজে লাগে এটা আমরা দেখবো এখন। তোমার হচ্ছে মূলত এখানে কি হয়ে থাকে, ইট ইজ দ্য লেভেল ওয়াটার শেড লাইন। ওকে, ওয়াটার শেড লাইন কিন্তু তোমার পরীক্ষার সময় এক্সপ্লেনেটরি হিসেবে আসতে পারে, হোয়াট ইজ ওয়াটার শেড লাইন। তো ওয়াটার শেড লাইন বলার মূল কারণ তোমার হচ্ছে, দেখো আমরা বলেছিলাম উপরের যে অ্যাবভ দ্য লেভেল অফ দ্য আম্বেলিকাসে আমাদের এক্সিলারি লিম্ফ নোডকে সাপ্লাই দেয়, বিলো দ্য লেভেল অফ দ্য আম্বেলিকাসকে সাপ্লাই দিবে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস।
বা ইন্টারনাল যে আমাদের যে ইঙ্গুইনাল লিম্ফ নোডসটা রয়েছে, ইঙ্গুইনাল লিম্ফ নোডসকে সাপ্লাই দেয় অ্যাকচুয়ালি। তো এই যে দুটো সাপ্লাই দিচ্ছে, এই দেওয়ার ফলে কি হচ্ছে, তোমার কিন্তু মাঝে মাঝে কোনো কারণে এই জায়গাটাতে গিয়ে এটা ডিস্টেন্ট হইতে পারে। ডিস্টেন্ট হয়ে যাওয়ার পরে এখানে কি হচ্ছে যে তোমার ভেনাস ব্লাড এন্ড লিম্ফ ফ্লো আপওয়ার্ড অ্যাবভ দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস এন্ড ডাউন বিলো দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস। সো এখানে তোমার এই লিম্ফ নোডের কারণে কি হয়ে থাকে, এখানে তোমার মাঝে মাঝে এখানে তোমার সবগুলো মাসেল গুলো এখানে এসে জড়ো হইতে পারে। জড়ো হওয়ার পরে এখানে কি করবে, একটা তোমার হচ্ছে তোমার এখানে শেড লাইন, ওয়াটার শেড লাইন বা তোমার হচ্ছে তোমার কি সাদা সাদা জায়গার মতো দেখা যায় এটা তোমার অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, এটাকে বলা হয় ওয়াটার শেড লাইন। তো এটা মূলত লিম্ফেটিক ড্রেনেজের কারণে হতে পারে, ভিনাস ড্রেনেজ কারণে হতে পারে, এবং লিম্ফ ফ্লো এবং ভিনাস ড্রেনেজের কারণেই হয়ে থাকে। তবে লিম্ফ ফ্লোর কারণে ওয়াটার তোমার শেড লাইনটা বেশি দেখা যায়, এটা তোমরা মনে রাখবা। ডিউ টু দে তোমার হচ্ছে দুইটা ডিফারেন্ট জায়গার তোমার কিন্তু লিম্ফ ফ্লোর কারণে এই ওয়াটার শেড লাইনটা ফর্মেশন হয়, এটা জানবা। এবং ইট ইন্ডিকেটস দ্য লেভেল অফ দ্য তোমার কি যে ইনারভেশন করে, দেখো থোরাসিক টেন। আমরা এখন যখন ডারমাটমটা পড়বো না এবং পেইনটা পড়বো, পেইন এবং ডারমাটম, তখন এটা বুঝতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে রেফার্ড পেইনের একটা গুরুত্বপূর্ণ জায়গা। রেফার্ড পেইনটা কি জিনিস, যখন তোমার কি হয়ে থাকে, যখন তোমার একটা সেম নার্ভ রুটটা থাকে, ঠিক আছে, সেম নার্ভ রুট থাকবে এবং ডিফারেন্ট অর্গানে গিয়ে একই সাপ্লাই দিচ্ছে, তখন দেখা যাবে যে একটা জায়গার পেইন আরেকটা জায়গায় গিয়েও অনুভূতি হচ্ছে। যেমন আমাদের কিন্তু যে বললাম যে অ্যাপেন্ডিক্সের যে পেইনটা আছে, এটা কিন্তু আমাদের প্রথমে আম্বিলিকাসের এখানে কিন্তু আমাদের বুঝতে পারবো, তখন বোঝা যায় যে পেটে মনে হয় কোনো সমস্যা হয়েছে, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি অ্যাপেন্ডিক্সের পেইন। প্রথমে তোমার আম্বিলিকাসের এখানে আসবে, আসার পর আস্তে আস্তে ধীরে ধীরে তোমার রাইট ইলিয়াক ফসার ওখানে অ্যাপেন্ডিক্স থাকে, সেখানে গিয়ে পেইনটা তোমার চলে যাবে। তো এটাকে বলা হয় রেফার্ড পেইন ডিউ টু দ্য সেম সেগমেন্টাল ইনারভেশন। হ্যাঁ, এটা হচ্ছে সেম সেগমেন্টাল ইনারভেশনের কারণে তোমার কিন্তু পেইনটা তোমার হচ্ছে আম্বিলিকাল রিজিয়নে তোমার হচ্ছে পাওয়া যায় অ্যাপেন্ডিক্সে। এটা কিন্তু এক্সপ্লেনেটরি প্রশ্ন হিসেবে আসে। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইজ ফর দ্য পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস। তো পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসটা কি, যেখানে তোমার হচ্ছে দুটা তোমার কি থাকবে, দুটো সেম সেগমেন্টাল ইনারভেশন থাকবে, মানে কি জোড়ায় জোড়ায় তোমার ওখানে এখানে কি করবে, তোমার ইনারভেশন করবে, সেটাকে বলে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস। তো এখানেও হয়ে থাকে, আম্বিলিকাসের এখানে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস হয়ে থাকে। এর ফলে তোমার কি হয়ে থাকে যে তোমার একটা যে ভেনাস ড্রেনেজ আরেকটার সাথে খুবই দ্রুত তোমার ড্রেন করতে পারে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট সাইট ফর দ্য পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস। আর এই পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসের কারণে নিয়ার দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস এখানে কি হয়ে থাকে, আম্বিলিকাসের এখানে হয়ে থাকে তোমার হচ্ছে ক্যাপুট মেডুসা। তো ক্যাপুট মেডুসা কি জিনিস, এটা তোমাদের পরীক্ষায় খুবই আসে। তো ক্যাপুট মেডুসা হচ্ছে তোমার এই যে দেখো এইদিকে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস হওয়ার কারণে এই যে লাইনগুলো বরাবর এগুলো ডিস্টেনশন হয়ে যায় এবং ইনগর্সড হয়ে যায়। সো ইনগর্সড এবং ডিস্টেনশন হয়ে যায় কি কারণে, এটা হচ্ছে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসের কারণে এই লাইনগুলো বা এই যে ভেনাস যে তোমার নালীগুলো রয়েছে এগুলো কি হয়ে যায়, মোটা হয়ে যায়, তবে তোমার ইনগোর্সড হয়ে যায়, ডিস্টেনশন হয়ে যায় খুব বেশি। এই কারণে এখানে তোমার কি হয়ে যাবে, যে নাভির চারপাশে এরকম ফুলে ফুলে গেছে, বোঝা যায়, ঠিক আছে, ওটা হচ্ছে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস। হ্যাঁ, নাভির চারপাশে ভেনাস ড্রেন গুলো তোমার কি উঁচু উঁচু হয়ে থাকে, এটা হচ্ছে ক্যাপুট মেডুসা বলা হয়ে থাকে এটাকে, পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসের কারণে। এটা তোমাদের জানতে হয়। তারপর লিগামেন্টাম টেরিস খুবই গুরুত্বপূর্ণ, কোনটা রেগমেন্ট কি জিনিস, এটাও পরীক্ষায় আসে। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এবং এটা ভাই ভাই খুবই ধরে যে আম্বিলিকাসের যে রেমনেন্ট গুলো আছে, হ্যাঁ, এটা কার রেমনেন্ট, রেমনেন্টটা কার। তোমার দেখো তোমাদের হচ্ছে যে আমরা লিভার যখন পড়বা, তোমরা লিভার যখন পড়বা, লিভার পড়ার সময় তোমরা এখানে একটা তোমার দেখো লিগামেন্টাম টেরিস থাকে, নিচে ঝুলে থাকে। তা স্যারেরা বলো তো এটা কার রেমনেন্ট, ঠিক আছে, রেমনেন্টটা কার, এটা হচ্ছে আম্বিলিকাল ভেইনের রেমনেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, রেমনেন্টটা হচ্ছে আম্বিলিকাল ভেইনের। এটা স্যারেরা প্রায় ভাইবার সময় জিজ্ঞাসা করে, লিভার যখন পড়বা তোমার লিভারের সাথে কিন্তু এটা রিলেটেড, তাহলে এটা হচ্ছে আম্বিলিকাল ভেইনের রেমনেন্ট। তারপর দুইটা মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, এটা দ্য রেমনেন্ট অফ দ্য আম্বিলিকাল আর্টারিস, ঠিক আছে, এটা জাস্ট জানবা। আম্বিলিকাল আর্টারিসের রেমনেন্ট হচ্ছে আম্বিলিকাল লিগামেন্ট গুলো, এবং মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্টটা হচ্ছে রেমনেন্ট অফ ইউরাকাস। ইউরাকাসটা অ্যাকচুয়ালি তোমার ডেভেলপমেন্টাল বা তোমার যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন এটা ইউরেকাস হিসেবে থাকে, তারপরে হচ্ছে এটা আস্তে আস্তে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা এইভাবে ফর্মেশন করে, এটা হচ্ছে আম্বিলিকাস, এর উপরের লাইনে তোমার কি থাকবে, এটা লিগামেন্টাম টেরিস, তারপর এইটা এই দুই সাইডে এটা চলে যাবে, এই দুই সাইডে একটা লিগামেন্টাম যে আর্টার তোমার যে আম্বিলিকাস আর্টারি আছে এটা তৈরি করবে তোমার হচ্ছে আম্বিলিকাল লিগামেন্ট, এবং এই নিচের দিকে যেটা আছে এটা রেমনেন্ট অফ দ্য ইউরেকাস, এটা করবে আম্বিলিকাল লিগামেন্ট। এইটা হচ্ছে আমাদের নাভির চারিপাশে এইভাবে থাকে।
সো এখানে কনজেনিটাল অ্যানোমালিস গুলো পরীক্ষার সময় একটু ধরতে পারে, কি কি আছে। ফিকাল ফিস্টুলা কি জিনিস তোমাদের এখন এত জানার দরকার নেই, যে ভাইটালো ইন্টেস্টিনাল ডাক্টের ফেইলিউরের কারণে এটা হয়ে থাকে ফিকাল ফিস্টুলা, ভাইটালো ইন্টেস্টিনাল ডাক্ট। সো ভাইটালো ইন্টেস্টিনাল ডাক্ট অ্যাকচুয়ালি এটা হচ্ছে এমব্রায়োলজির পড়া। হ্যাঁ, এই ডাক্ট থেকেই তোমার কিন্তু আমাদের এই লিগামেন্ট বা আম্বিলিকাসের এটা ডেভেলপমেন্ট হয়ে থাকে। এই কারণে ডেভেলপমেন্টের অ্যানোমালিসের কারণে এখানে হয়ে থাকে ফিকাল ফিস্টুলা। তারপর ইউরিনারি ফিস্টুলা, এটা হচ্ছে ইউরেকাস, ইউ দিয়ে ইউরিনারি, ইউ দিয়ে ইউরেকাস। তো এটা দিয়ে তোমরা মনে রাখবে ইউরেকাসের তোমার ফেলিউর হতে পারে তখন হবে। তারপরে হচ্ছে একটা হচ্ছে ইকজমফ্যালাস বা তোমার আছে যে ওমফ্যাসলি, ওমফ্যাসলি বা এক্সম, তোমার কি ইকজমফ্যালাস, এটাও পরীক্ষা খুব একটা আসে না, লাগে না, স্যার এটাও শুনতে চায় না, জাস্ট এটা মনে রাখবে। এরপরে হচ্ছে কনজেনিটাল আম্বিলিকাল হার্নিয়া, এটা হতে পারে কনজেনিটাল আম্বিলিকাল হার্নিয়া, এটা তো প্রচুর হার্নিয়া হয় এখানে, কনজেনিটাল তোমার আম্বিলিকাল হার্নিয়া। জাস্ট এগুলো মনে রাখো, এখানে খুব একটা জানার দরকার নেই। সো এখন আমরা চলে যাই ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ আম্বিলিকাসের পড়ার মূল কারণ হচ্ছে যে আমরা কেপুট মেডুসার ওই কথাটা বলছিলাম, সেজন্য পড়বো। তো উপরে হচ্ছে এক্সিলারি ভেইন, এক্সিলারি লিম্ফ নোডের মতোই, এখানে পাশে থাকে, নিচে থাকে এক্সিলারি লিম্ফ নোড, এর উপরে থাকে এক্সিলারি ভেইন। এখান থেকে দুটো ভেইন আসে, একটাকে বলে ল্যাটারাল থোরাসিক ভেইন আর ওটা হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন। ওকে, তো ল্যাটারাল থোরাসিক ভেইনটা আর এটা হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন। এই যে ভেইনটার নাম হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন। এই যে এই দুটো ভেইনের নাম ভালোভাবে মনে রাখো, এটাই তোমার সমস্যা করে, এটারই সমস্যা হয়। তো দেখো এই যে ভেইন গুলো যখন ডিস্টর্টেড হয়ে যায় বা তোমার কি এটার এক্সটেনশন বা তোমার যে এটা খুবই বেশি তোমার ডায়ালেটেড হয়ে যায়, তখনই হয়ে থাকে আমাদের ক্যাপুট মেডুসা। ঠিক আছে, এই ভেইনটা তোমার কি গ্রেট সেভিনাস ভেইনকে দেয়, গ্রেট সেভিনাস ভেইনটা কাকে দিবে, ইনফিরিয়র ভেনা কাভাকে সাপ্লাই দিবে। সো এই যে সাপ্লাই গুলো তোমরা জাস্ট মনে রাখো, তাই এক্সিলারি ভেইন আর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভার গ্রেট সেভিনাস ভেইনে গিয়ে ড্রেন করে। এবং এই তোমার এখানে কি কি আছে, যে এক্সিলারি ভেইন থেকে দুটো যায়, একটা হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন, ল্যাটারাল থোরাসিক ভেইন। সো এখন পরে চলে যাই, দেখো মাঝে মাঝে তোমার কোনো কোনো কনজেনিটাল বা কোনো সমস্যার কারণে তোমার কি হতে পারে, এই থোরাসিক যে ভেইনটা আমরা পেলাম এক্সিলারি ভেইনের, ওটা কিন্তু তোমার এপিগ্যাস্ট্রিক বা ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইনের সাথে একসাথে জোড়া লেগে যেতে পারে। এটা হচ্ছে একটা তোমার হচ্ছে ডাইরেক্ট তখন কিন্তু সাপ্লাইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার এটা এক্সিলারি ভেইনের সাথে তোমার ইনফিরিয়র ভেনা কাভার একটা ডাইরেক্ট সংযোগ হয়ে যাবে, তখন এটা একটা সমস্যা হইতে পারে, অবস্ট্রাকশন হইতে পারে। তখন এখানে তোমার এখন কোনো ধরনের অবস্ট্রাকশন হইতে পারে, রক্তের মধ্যে অবস্ট্রাকশন হবে এটার কারণে, জাস্ট এতটুকু জানলেই হবে তোমাদের। এই যে আমাদের এটা আমরা আলোচনা করছি সুপারফিশিয়াল, এই যে এটা ওয়াটার শেড লাইন তৈরি করতেছে। হ্যাঁ, এক্সিলারি লিম্ফ নোড থেকে সুপারফিশিয়াল লিম্ফ নোডস, আর এখান থেকে ইঙ্গুইনাল লিম্ফ নোডস গুলো একত্রে তোমার এখানে কি করবে, মাঝখান বরাবর ওয়াটার শেড লাইন তৈরি করে। এটা পরীক্ষায় আসে খুব, ওয়াটার শেড লাইন কিভাবে তৈরি হয়। সো এই যে নার্ভাস ইনারভেশন গুলো তোমাদের এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে, তোমরা এটা দেখে একটু কনসেপ্ট ক্লিয়ার হবে সেজন্য দিয়েছি, তোমরা এটা ছবিটা দেখবা। এবার আসো ডার্মাটো, এগুলো পরীক্ষায় আসে না। ডার্মাটোম আসে পরীক্ষা কিসের, হ্যান্ড এবং লেগের যে তোমার ডার্মাটোমটা আছে, হ্যান্ড এবং লেগের ডার্মাটোম তোমার একটা পরীক্ষায় থাকবেই, প্রফে দুইবারও আসতে পারে, একসাথে দুইবার, তবে একটা থাকবেই পরীক্ষায়, তবে দুইটাও আসে মাঝে মাঝে, এই দুটা মাস্ট পরীক্ষার আগে পড়ে যাওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, ডার্মাটোম। তো আমরা পেটের ডার্মাটোম নিয়ে একটু আলোচনা করবো, বা অ্যাবডোমিনাল অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের রিজিয়নের যে ডার্মাটোম আছে। তো এখান থেকে তোমাদের জাস্ট জানতে হবে এই ডার্মাটোমের যে লেভেলটা কোথা থেকে, এই লেভেলটা তোমাদের জাস্ট জানতে হয়। ডার্মাটোমের লেভেলটা হচ্ছে তোমাদের সাধারণত হয়ে থাকে থোরাসিক 7 থেকে লাম্বার 1 পর্যন্ত। জাস্ট এই ডার্মাটোমের লেভেলটা তোমরা জানবা, এই দেখো থোরাসিক 7 থেকে লাম্বার 1। হ্যাঁ, তো কোনো কোনো বই লাম্বার 2ও লেখা আছে। সো এই ডার্মাটোমের লেভেলটা পরীক্ষায় খুবই আসে, তোমাদের এই যে লাইনটা মনে রাখতে হবে, ডার্মাটোমের লেভেলটা। এই এতটুকু জানার জন্য তোমাদের বলেছি। এবং ডার্মাটোমটা আনার একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা পেইন নিয়ে একটু ডিসকাস করবো। ঠিক আছে, পেইন নিয়ে হালকা পাতলা ডিসকাস করবো। পেইনটা আমরা বলছিলাম যে অ্যাবডোমিনাল যে বিভিন্ন পেইন গুলো হয়, তারপর রেফার্ড পেইন হয়। রেফার্ড পেইনটা বলছিলাম যে যেখানে সেম সেগমেন্টাল ইনারভেশন, মানে একই নার্ভ রুট থাকে, সেখানে হয় রেফার্ড পেইন। আর রেফার্ড পেইন মানে হলো যেখানে তোমার দুইটা অর্গান একই নার্ভ রুট থেকে পাচ্ছে, এবং এর ফলে তোমার ব্যথাটা দুই জায়গায় অনুভূত হচ্ছে বা এক জায়গা ছেড়ে আরেক জায়গায় অনুভূত হচ্ছে, যেমনটা ক্ষেত্রে আমরা অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে দেখতে পেলাম। ঠিক আছে, তো অ্যাপেন্ডিসাইটিস হইলে তোমার দেখা যাচ্ছে যে তোমার আম্বিলিকাসের ওখানে আগে পেইনটা অনুভূত হচ্ছে। এটার মূল কারণটাই হচ্ছে রেফার্ড পেইন। তোমাদের রেফার্ড পেইনটাই মূলত এখানে আলোচনার মূল বিষয়। এবং আরেকটা তোমার পেইন আছে, তোমরা এটা জেনে রাখো, যে রিনাল কোলিক পেইন। ঠিক আছে, রিনাল কোলিকের যে পেইনটা হয়,
রেনাল কোলিক পেইন মানে এই যে আমাদের যে রিনাল সিস্টেমটা থাকে না এদিকে এই লাইন বরাবর এই রেনাল সিস্টেম এবং আমাদের যে তোমার হচ্ছে যে এইদিকে ট্রান্সভার্স কোলন এইদিকে একটা পেইন হয়। এই পেইনটা কিন্তু আমরা কোথাও কোথাও তোমার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে পেয়ে থাকি এবং এখানেও সেম সেগমেন্টাল ইনারভেশন হয়ে থাকে। এখানে থোরাসিক 10 থেকে তোমার হচ্ছে লাম্বার 1 সেগমেন্টে তখন একই ব্যথা অনুভূত হয়। জাস্ট এতটুকু জানলেই হবে, ঠিক আছে? তোমার হচ্ছে যে রেনাল কোলিক পেইন, এটা জাস্ট মনে রাখো। তাহলে এতটুকু জানলেই হবে, তোমাদের পরীক্ষায় এতটুকুই আসে, ওগুলো আসে না খুব একটা পেইনের এই বিষয়টা, তবে রিফার্ড পেইনের অতটুকুই আসে যে ঠিক আছে আম্বিলিক অ্যাসিডটা আসে। এবার আসো পোস্টেরিয়র রেক্টার শিট বা আম্বিলিকাল ফোল্ড। পোস্টেরিয়র রেক্টার শিট তোমাদের হয় না খুব একটা, তোমরা জাস্ট ছবিটা দেখবে এখান থেকে, এটা লাগে না। হ্যাঁ, আর কিউরেট লাইনে আমি কথা বলেছি। তো রেক্টার শিটটা সামনের অংশটা পড়লাম। তো এই যে পোস্টেরিয়র রেক্টার শিটটা, তোমার রেক্টার শিটের পিছনে কি আছে ওটা নিয়েই তোমাদের পড়তে হয়, ঠিক আছে? এখানে জাস্ট ছবিটা দেখবা, পোস্টেরিয়র রেক্টার শিটটা দেখবা, তোমাদের কেউ পড়ায় না, এটা লাগেও না। ওকে, তা এই আম্বিলিকাল ফোল্ড গুলো নিয়েও কথা বলেছি। মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড কি তো করে, আম্বিলিকাল ভেইনেট, তোমার রিমনেন্ট, তারপরে হচ্ছে লিগামেন্ট গুলো কি করে, এগুলো আমরা বলেছি, ইউরেকাস তৈরি করে। এবার আসে সব থেকে গুরুত্বপূর্ণ ইঙ্গুইনাল ক্যানেল নিয়ে কথা বলবো। আজকে ক্লাসটা একটু অনেক বড়, তোমরা আর একটু ধৈর্য ধরো, আমরা ইঙ্গুইনাল ক্যানেল আর হার্নিয়া পড়লে শেষ হয়ে যাবে। সো ইঙ্গুইনাল ক্যানেল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ইঙ্গুইনাল ক্যানেলটা কি আসলে, ইট ইস এ কি, এটা হচ্ছে একটা অ্যাপোনিউরোসিস, ঠিক আছে? ইঙ্গুইনাল ক্যানেলটা হচ্ছে এক ধরনের অ্যাপোনিউরোসিস বা মাস্কুলো অ্যাপোনেটিক টানেল, মাস্কুলো অ্যাপোনেটিক টানেল। তা এই টানেলটা কি হয় আমরা তো জানি, এখান থেকে ঠিক এই যে পেকটিন পিউবিস পর্যন্ত, দেখো ছবিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এই যে লাইনটা আমরা টানলাম নীল রঙের, এখানটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার ইঙ্গুইনাল লিগামেন্ট। তো ইঙ্গুইনাল লিগামেন্টের আমি একটু স্ট্রং করে দিই এখানে একটু, দেখো ইঙ্গুইনাল লিগামেন্টের ঠিক এই যে আমরা মিডিয়াল সাইড থেকে একদম তোমার এই যে তোমার পেকটিন পিউবিসটা যেখানে শেষ হচ্ছে এখান পর্যন্ত একটা তোমার হচ্ছে টানেল পাবো। এই টানেলটার নামই হচ্ছে ইঙ্গুইনাল তোমার হচ্ছে ক্যানেল, ঠিক আছে? ইঙ্গুইনাল ক্যানেল। তো পরীক্ষার সময় ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি এবং কন্টেন্ট একটু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি কন্টেন্ট আমাদের জানতে হবে। এবং এটার লেন্থ কত, এটার লেন্থ হচ্ছে তোমাদের 4 সেন্টিমিটার। এটা কতদূর পর্যন্ত ডিস্টেন্ড করে, এটা হচ্ছে তোমার ডিপ ইঙ্গুইনাল রিং, প্রথমে থেকে ডিপ ইঙ্গুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিংয়ে চলে যায়। তো এটাই হচ্ছে আমাদের ইঙ্গুইনাল ক্যানেলের শুরু থেকে শেষ। তোমার এটা কোথা থেকে, ডিপ ইঙ্গুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিংয়ে চলে যাবে, জাস্ট এতটুকু জানো। তো এখানে ভাই শুনতে পাচ্ছি না। হ্যালো ভাই, হ্যালো। হ্যালো। আচ্ছা, আর কেউ শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি না ভাই। না, আমারও এখানে শোনা যাচ্ছে না। হ্যাঁ। ভাই বাদা ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো, না হলে ভাইয়ের নেট প্রবলেম। ওকে, আছো না তোমরা, হঠাৎ করে নেট ভাই চলে আছে। গেছে। ওকে 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 হ্যাঁ ভাই, আছি আমরা। জি ভাই। ওকে, তোমরা থাকো, তোমরা দেখো। তো এই যে তোমাদের ডাইরেকশনটা পড়তে হবে, তো এটা আমাদের প্রথমে বাউন্ডারি এবং কন্টেন্টটা পড়তে হয়। এই দেখো এখানে হচ্ছে আমাদের ডিপ ইঙ্গুইনাল রিং, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। তো ডিপ ইঙ্গুইনাল রিং এর যে কন্টেন্টটা আছে এবং সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং এর কন্টেন্টটা তোমাদের একটু জানতে হবে। তো আমরা এইটা একটু আবার পড়বো, সমস্যা নেই, তবে কন্টেন্টটা তোমাদের বেশি জানতে হয়। তো সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং যে যেখানে থাকে, এটা হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। এটাতে কি থাকে কন্টেন্ট, এটার কন্টেন্টটা হচ্ছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড তো না, স্পারম্যাটিক কর্ড, স্পারম্যাটিক কর্ড, স্পারম্যাটিক কর্ড, এটা হচ্ছে মেলের ক্ষেত্রে স্পারম্যাটিক কর্ড, এটা লেখা খুব কষ্টকর। স্পারম্যাটিক কর্ড এবং ইলিও ইঙ্গুইনাল নার্ভ, যেটা নাম্বার 1 নার্ভটা, ঠিক আছে? এবং তোমার হচ্ছে ফিমেলের ক্ষেত্রে কি থাকবে, ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট, খুবই ধরে পরীক্ষা এগুলো। এবং এটা কিন্তু কন্টেন্ট যেটা হচ্ছে, এই কন্টেন্টটাই কিন্তু তোমার ইঙ্গুইনাল ক্যানেলের কন্টেন্ট। সো সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং এবং তোমার ইঙ্গুইনাল ক্যানেলের কন্টেন্টটা কিন্তু সেম, যেহেতু এই দিক দিয়ে তো বের হয়ে আসবে এটা। এবং এটারও তোমার হচ্ছে নার্ভ রুট হচ্ছে ইঙ্গুইনাল নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ, ঠিক আছে? কিন্তু ডিপের ক্ষেত্রে কি হয়, ডিপের ক্ষেত্রে শুধুমাত্র তোমার হচ্ছে স্পারম্যাটিক কর্ড এবং রাউন্ড লিগামেন্ট ফিমেলের ক্ষেত্রে। এটা জাস্ট তোমাদের জানতে হবে, নার্ভগুলো তোমার ডিপ ইঙ্গুইনাল রিংয়ে থাকে না। সো এখানে আমরা জাস্ট এখন ছবি অ্যাড করবো, তোমরা আমার সাথে সাথে ছবি অ্যাড করবে, এটা পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখে দেই, ফাঁকা জায়গা কই আছে,
ওকে, ফাঁকা জায়গা, হ্যাঁ পাইছি। সো এটা ছবিটা তোমরা এইভাবে অ্যাড করবা। তো প্রথমে কি থাকবে, প্রথমে এখানে তোমরা ছবিটার ক্ষেত্রে তোমরা কি করবা, তোমাদের দেখবে এটা ছবিটা একটু কঠিন লাগে। কঠিন লাগার কোনো কারণ নেই। প্রথমে তোমরা থাকবে হচ্ছে এক্সটার্নাল, তোমার যে অবলিক মাসেলটা আছে এটার একটা অ্যাপোনিউরোসিস তৈরি করবা। ঠিক আছে, এখানে আমি আঁকতে পারবো কিনা ঠিক মতো। এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল। এক্সটার্নাল অবলিক মাসেলের ঠিক এরপরেই থাকবে হচ্ছে ইন্টারনাল অবলিক মাসেল। ইন্টারনাল অবলিক মাসেলটা একটু কি করে, এটা হচ্ছে আমাদের সেই এখানে কি করে বলো তো, এটা ইনগুইনাল তোমাদের লিগামেন্টটা ফর্মেশন করে কিন্তু এক্সটার্নাল অবলিক মাসেল আমি বলেছিলাম। সো এখানে আসবে তোমার হচ্ছে ইন্টারনাল অবলিক মাসেল। এই ইন্টারনাল অবলিক মাসেলটা এখানে একটু ইনভেলভ আকারে তোমার ভিতর দিক দিয়ে চলে যাবে। চলে যাওয়ার পরে এইদিকে এটা চলে যাবে, উপরে উঠে যাবে, একদম উপরে উঠে যেয়ে এখানে তৈরি করবে কি, ভিতরে এইদিকে যখনই আসবে এইদিকে তৈরি করবে হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস। ফাসা ট্রান্সভার্সালিস একটু বোঝার চেষ্টা করি, এখানে একটু বুঝতে অসুবিধা হবে ছবিগুলো। এটা তোমাদের ছবিটা এইভাবে অ্যাড করতে হয় আর কি। তা এটা যাওয়ার পরেই তোমার কি হবে, এরপরে হচ্ছে তোমাদের একটা আরেকটা আছে যে আমাদের যে একটা টেন্ডন আছে, পরে একটা টেন্ডন ফর্মেশন করবে। অ্যাকচুয়ালি এটা ফাসা ট্রান্সভার্সালিস নয়, এটা হবে কনজয়েন্ট টেন্ডন। ওকে, ইন্টারনাল ইনগুইনাল লিগামেন্ট এবং ফাসা ট্রান্সভার্সালিস মিলে এদিকে তৈরি করবে কনজয়েন্ট টেন্ডন। এই যে ফর্মেশনটা করলো এটা হচ্ছে কনজয়েন্ট টেন্ডন। এটা মনে রাখো, কনজয়েন্ট টেন্ডন পিছনে এসে ফর্মেশন করবে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইড, এটা হচ্ছে পোস্টেরিয়র সাইড। তো আমরা বাউন্ডারি কন্টেন্ট পড়ার সময় তোমাদের বলে দিব, এটা কনজয়েন্ট টেন্ডন ফর্মেশন করবে এখানে। তারপরে তোমার এদিকে কি হবে, এদিকে থেকে একটা আরেকটা লিগামেন্ট আসবে। ঠিক আছে, ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসেলটা আসার পরে এদিকে আরেকটা তোমার তৈরি করবে। তৈরি করার পরে এটা উপরে উঠে যাবে এবং এই দিক দিয়ে চলে যাবে। এটা হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস, উপরেরটাই হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস। এবং এখান থেকে যে মাসেলের একটা রেমনেন্ট ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসেল, এটাও তোমার ফর্মেশন করবে কনজয়েন্ট টেন্ডন। তো এটা হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস উপরেরটা। তাহলে ঠিক ফাসা ট্রান্সভার্সালিসের পোস্টেরিয়রলি কি থাকবে, পোস্টেরিয়রলি থাকবে এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট। এখানে ছবিটা দেখতে পাচ্ছ কিনা, এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট উপরে থাকবে এবং এর উপরেই থাকবে হচ্ছে পেরিটোনিয়াম। ঠিক আছে, সো এরপরেই তোমার এইদিকেই থাকবে স্পারম্যাটিক যে কর্ডটা আছে, ধরি না পুরুষের ক্ষেত্রে আমরা অ্যাড করতেছি স্পারম্যাটিক কর্ড, এখানে এসে তোমার এখানে টেস্টিস তৈরি করবে। টেস্টিস তৈরি করে তোমার এদিক দিয়ে আবার এই যে এটা হচ্ছে স্পারম্যাটিক কর্ড। স্পারম্যাটিক কর্ড এই যে এটাই হচ্ছে তোমাদের কিন্তু আমাদের যে পড়াশোনার মূল বিষয়টা, এইভাবে ছবিটা অ্যাড করবা। তুমি একটা বইয়ে এটা যদি ছবিটা দেখো তাহলে তোমরা অ্যাড করার যে বিষয়টা এইভাবে তুমি যদি অ্যাড করো তাহলে মনে থাকবে বেশি। সো আমরা যে বাউন্ডারি এন্ড কন্টেন্ট গুলো একটু দেখি। বাউন্ডারিটা এন্টেরিয়র ওয়ালটা ফর্মেশন করে অ্যাকচুয়ালি কি দিয়ে, স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, তারপর হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসেল, এগুলো দিয়ে ফর্মেশন করে এন্টেরিয়র ওয়ালটা। পোস্টেরিয়র ওয়ালটা ফর্মেশন করে কিভাবে, পোস্টেরিয়র ওয়ালের ক্ষেত্রে তোমার কি দেখা যায়, ফাসা ট্রান্সভার্সালিস আমরা এই ছবিটার মধ্যে দেখলাম, তারপর কনজয়েন্ট টেন্ডন থাকে মিডিয়াল হাফ অনলি। ঠিক আছে, কনজয়েন্ট টেন্ডনের মিডিয়াল হাফ। হ্যাঁ, এখানে কনজয়েন্ট টেন্ডনটা এরপরে আরো এদিকে ফর্মেশন হয়, তার মধ্যে মিডিয়াল হাফটা এদিকে থাকবে শুধুমাত্র। এর রূপটা কিভাবে ফর্মেশন করবে খুবই গুরুত্বপূর্ণ। এই তোমার এটা হচ্ছে বাউন্ডারি এবং কন্টেন্ট পরীক্ষার জন্য খুবই আসে। তো এর রূপটা ফর্মেশন করে ইন্টারনাল অবলিক এবং রেক্টাস ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসেল। দেখো, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসেল ফর্মেশন করতেছে। এর ফ্লোরটা ফর্মেশন করবে ইনগুইনাল লিগামেন্ট দ্বারা। সো এই যে আমরা তোমাদের এটা বিষয়গুলো বললাম, এটা যে বিষয়গুলো বললাম এটা হচ্ছে একদম সম্পূর্ণ জিস্ট, মানে এতটুকু মনে রাখলেই তোমার হচ্ছে পরীক্ষার জন্য না, সেটা ভালোভাবে মনে রাখতে হবে। লেনটাও আলোচনা করেছি, ইনফ্যান্টের ক্ষেত্রে তোমার হচ্ছে কার্কুন্টার ক্ষেত্রে এটা বলেছি, এটা একটু জানতে হবে। শর্টার ক্যানেল ইন দেন দ্যাট অফ অ্যাডাল্টস। ঠিক আছে, ইনফ্যান্টস, তারপর সুপারফিশিয়াল ডিপ লিঙ্গুয়াল নিউজটা কি থাকে, সুপার ইম্পোস্ট। এই ইনফ্যান্টের ক্ষেত্রে ইম্পোস্ট থাকে, সুপার ইম্পোস্ট, মানে এটার ক্ষেত্রে বেশি দেখা যায়। শর্টারটা থাকে হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে। সো এটা দুটা খুবই ইম্পর্টেন্ট কন্টেন্ট, পরীক্ষা খুবই আসে, ভাইভাতেও ধরে। ইনগুইনাল ক্যানেলের কন্টেন্ট কি, ইনগুইনাল লিগামেন্টের কন্টেন্ট কি, ভালো করে পড়বা। ঠিক আছে, দ্যাট শুধুমাত্র ডিপে খালি এই উপরে দুইটা স্পারম্যাটিক কট এবং রাউন্ড লিগামেন্টটা থাকে। এরপর আসো পরের টপিক, ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ অথবা ইনগুইনাল ট্রায়াঙ্গেল। ইনগুইনাল ট্রায়াঙ্গেলটা কোনটা, তোমরা এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনাল মাসেলটা মিডিয়ালে আছে। ঠিক আছে, মিডিয়ালি। এরপরে এদিকে দেখো তোমার কি এপিগেস্টিক যে ভেসেলগুলো আছে, ঠিক আছে, এবং নিচে আছে তোমার কি ইনগুইনাল লিগামেন্ট। সো এখানে আমি একটু কালারটা চেঞ্জ করা উচিত, একটু সময় দাও, কালারটা চেঞ্জ করি। তো দেখো এই যে এখানে যে তোমার যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের
ইঙ্গুইনাল ট্রায়াঙ্গেল, এটা পড়ার অনেক কারণ আছে এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইঙ্গুইনাল ট্রায়াঙ্গেল। তো এটা বাউন্ডারিটা কিভাবে ফর্মেশন করে এটা পরীক্ষা আছে। ল্যাটারালি হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, এই যে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, মিডিয়ালি থেকে রেক্টাস শিট বা রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল দিলেও পরীক্ষায় হবে, ঠিক আছে। এবং তোমার নিচে ফ্লোরটা কি দিয়ে ফর্মেশন করে, এটা ফ্লোরটা ফর্মেশন করছে ইঙ্গুইনাল লিগামেন্ট দ্বারা। তো এই তিনটা জিনিসই লিখতে পারো, সমস্যা নেই। ইনফিরিয়রটা ইঙ্গুইনাল লিগামেন্ট, ওকে। It is divided the lateral umbilical ligament into medial and lateral parts. Medial umbilical ligament কে দুই ভাগে ভাগ করে, হ্যাঁ জাস্ট এটা লিখবা, লিগামেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতেছি। এটার ইম্পর্টেন্স আছে, কি ইম্পর্টেন্স, এই ইম্পর্টেন্সের জন্যই অ্যাকচুয়ালি আমাদের এটা পড়তে হয়। সার্জিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে এখানে আমাদের ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া হইতে পারে, ঠিক আছে। ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া আমি বলেছিলাম কাদের ক্ষেত্রে হয়, যেটা ওল্ড মানুষ, ওল্ড। এবং এখানে দেখো এটা হচ্ছে কনজয়েন্ট টেন্ডন থাকে এখানে, কিন্তু এই কনজয়েন্ট টেন্ডনটা তারপরে এই মাসেল গুলো দুর্বল হয়ে যায় যখন, তখনই তোমার হয়ে যায় ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া ইন কেস অফ ওল্ড এজ, যখন মাসেল গুলো দুর্বল হয়ে যায়, কতবার হচ্ছে তারপর তোমার কনজয়েন্ট টেন্ডনটা দুর্বল হয়ে যাচ্ছে এর ফলে। সো এটাই তোমাদের জানতে হবে। আর তোমাদের এই যে মেকানিজমটা তোমাদের জানা লাগবে না, এগুলা লাগবে না তোমাদের। সো এরপরে আসো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ইঙ্গুইনাল লিগামেন্ট। সো ইঙ্গুইনাল লিগামেন্টটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের ছবিটা একটু জানতে হয়, এটা কিভাবে ফর্মেশন করে বা কিভাবে তৈরি করে। ইঙ্গুইনাল লিগামেন্টটা কিভাবে ফর্মেশন করে, হ্যাঁ এটা কিভাবে ফর্মেশন করতেছে। তো ইঙ্গুইনাল লিগামেন্টটা আমরা প্রথম দিন থেকে বলে আসতেছি, এটা হচ্ছে একটা থিকেনিং ব্যাকওয়ার্ড ফোল্ডিং অফ দা এক্সটার্নাল, তোমার কি এক্সটার্নাল যে অবলিক মাসেলটা আছে, এটা ব্যাকওয়ার্ড ফোল্ডিংটা তোমার কি করে, ইঙ্গুইনাল লিগামেন্ট তৈরি করতেছে এখানে, এক্সটার্নাল অবলিক মাসেল। এবং এটা লেন্থ কত হয়ে থাকে, এটা লেন্থ হয়ে থাকে 2 থেকে তোমার হচ্ছে 14 সেন্টিমিটার, 2 থেকে 14 বা 2 থেকে 14 সেন্টিমিটার, এটা জাস্ট জানবা। সো এখান থেকে এগুলো জানলেই হবে যে ইঙ্গুইনাল লিগামেন্টটা কতটুকু হচ্ছে। তবে এটারও একটু বাউন্ডারি কন্টেন্ট পরীক্ষা আসতে দেখা যায়, বিশেষ করে রাজশাহী বোর্ডে খুবই আসে এটা। তো রাজশাহী বোর্ডে কেউ স্টুডেন্ট থাকলে দিবে, তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। সো এটার ক্ষেত্রে দেখা যায় যে ল্যাটারালি কি থাকে, ল্যাটারালি থাকবে এটা হচ্ছে ইলিয়াক স্পাইন, ঠিক আছে। ল্যাটারালি দেখো এটাকে বলে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, ওকে। মিডিয়ালি কি থাকে, এখানে থাকবে পিউবিক টিউবারকল, মনে রাখবা ইঙ্গুইনাল লিগামেন্টে এসে শেষ হবে পিউবিক টিউবারকলে, জাস্ট এতটুকু জানলেই হয়, ওকে। জাস্ট এতটুকু জানবা, এখান থেকে একটু দেখার চেষ্টা করবা। তবে তোমাদের পরীক্ষার জন্য যেটা সব থেকে বেশি আসে আমরা ওটাই এখন আলোচনা করব। এখন পরীক্ষায় সেটা আসে হচ্ছে স্ট্রাকচারস লাইং ডিপ টু দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, কি কি স্ট্রাকচার তোমার এখান থেকে পাস করে, ঠিক আছে, এটা তোমরা জানবে। তাহলে আমরা একটা ছবি অ্যাড করি, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, তোমরা আমার সাথে ছবি অ্যাড করতে পারো। তারপরে ওটা হচ্ছে আমাদের ধরে নিলাম, এটা বাদ দিই, এটা হচ্ছে আমাদের হচ্ছে সিম্পাইসিস পিউবিস অথবা পিউবিক টিউবারকল, ধরে নাও এটা পিউবিক টিউবারকল। তো এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেলের ব্যাকওয়ার্ড এবং থিকেনিং যে পোর্শনটা আছে, এটা হচ্ছে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট। এখান থেকে কি কি পাস করতেছে এটা তোমাদের জানতে হবে। তো পাস করে কি কি এটা আমরা একটু জানার চেষ্টা করি, এখান থেকে কি কি যাবে অ্যাকচুয়ালি। সো আমরা মাসেলটার একটা কালার দিই, এখান থেকে একটা মাসেল যাবে, এটাকে বলা হয় ইলিওসোয়াস মাসেল বা ইলিয়াকাস মাসেল বলা হয় এটাকে। এটা একটা মাসেল যাবে এখান থেকে, এটা হচ্ছে ইলিওসোয়াস মাসেল। তোমরা এগুলো ছবি অ্যাড করবে পরীক্ষার সময়, ছবি মাস্ট। তারপর কি যাবে, তারপরে এখানে যাবে এটার সাথে আমরা একটা নার্ভ যাবে, নার্ভকে আমরা হলুদ কালার দ্বারা চেষ্টা করলাম। কি কি নার্ভ যাবে, ফিমোরাল ব্রাঞ্চেস অফ জেনিটো ফিমোরাল নার্ভ, ঠিক আছে। এটা ফিমোরাল ব্রাঞ্চেস অফ দ্য জেনিটো ফিমোরাল নার্ভ, ফিমোরাল ব্রাঞ্চেস অফ জেনিটো ফিমোরাল নার্ভ, ঠিক আছে। এটা জাস্ট জানবা এটা হলো ইলিওসোয়াস মাসেল, তাই এটার নামটাও লেখা উচিত অ্যাকচুয়ালি, ইলিওসোয়াস মাসেল। এটা হচ্ছে যে ফিমোরাল ব্রাঞ্চেস অফ জেনিটো ফিমোরাল নার্ভ। তারপরে যাবে কি, তারপরে যেমন একটা আর্টারি যাবে, আর্টারিটা কি, আর্টারিটা যাচ্ছে তোমার ফিমোরাল আর্টারি, আমরা বলেছিলাম ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, ঠিক আছে। এটা হচ্ছে ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারির সাথে সাথে এই আরেকটা জিনিস যাবে, এটা হচ্ছে ফিমোরাল ভেইন। ভেইনটাকে সবসময় নীল কালার দিয়ে তোমরা আর্ট করবা, ফিমোরাল ভেইন, এটা হচ্ছে ফিমোরাল ভেইন যাবে। ফিমোরাল ভেইনের সাথে সাথে তোমার কি কি যাবে, এবং এটার সাথে তোমার এখানে কিন্তু একটা তোমার টানেল তৈরি করে, ঠিক আছে। এখানে একটা টানেল তৈরি করবে, এরা তিনটা মিলে একটা টানেল তৈরি করে, এটাকেই বলা হয় ফিমোরাল শিট।
আমরা তোমার ছবির মধ্যে দেখাবো। তো এটার মধ্যে কি কি যাচ্ছে পরীক্ষার সময় এটা খুবই আসে। তো এটা তোমাদের বলতে হবে ল্যাটারাল থেকে কি কি আসতেছে এবং কি কি যাচ্ছে, আমরা মিডিয়াল টু ল্যাটারাল অথবা ল্যাটারাল টু মিডিয়াল এই কথাটা বলতে হবে। সো মিডিয়াল টু ল্যাটারাল বা ল্যাটারাল টু মিডিয়ালে কি যাচ্ছে দেখো, ল্যাটারাল টু মিডিয়ালে যাচ্ছে তোমার হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চেস অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, ইলিয়াকাস মাসেল বা ইলিওসোয়াস মাসেল, ফিমোরাল নার্ভও যাবে, ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, ওকে। তারপরে হচ্ছে লিম্ফেটিক্স অবশ্যই যাবে, একটা এর মাঝখান দিয়ে লিম্ফেটিক্স যাবে। তারপরে হচ্ছে অরিজিন অফ দ্য পেকটিনিয়াস মাসেলের অরিজিনও এখান থেকে হয়। একটা মাসেলের নাম পড়ে রাখো, এটা হচ্ছে পড়বা, এটা হচ্ছে পেকটিনিয়াস মাসেল। এটা এমসিকিউ এ কিন্তু আসতে দেখা যায়, পেকটিনিয়াস মাসেল এটাও এখান থেকে যাবে। এবং এখান থেকে কি কি যাবে, আরেকটা নার্ভ যাবে, এটাকে বলে অবটুরেটর নার্ভ। এটা হচ্ছে তোমরা কখন পড়বা, অবটুরেটর নার্ভটা হচ্ছে পড়বা হচ্ছে তোমরা যখন থাই পড়বা, থাই বা লেগ পড়বা তখন এটা পাবা, অবটুরেটর নার্ভও এখান থেকে যায়। তা সে এতটুকু জানলেই হবে। আর এখানে একটা জিনিস ইনক্লুড করার চেষ্টা করেছে, লাম্বার ট্রায়াঙ্গেলটা তোমাদের আসে না, ওকে। এটা জাস্ট দেখবা, মানে তোমাদের জানার সুবিধার্থে আমি দিয়েছি, এগুলো অ্যাকচুয়ালি জানা উচিত। তো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, কি কে ফর্ম করতেছে এটা একটু দেখবা। এক্সটার্নাল অবলিক, তো নিচে হচ্ছে বা ইলিয়াকাস মাসেল, এদিকে হচ্ছে ইনফিরিয়র লাম্বার ট্রায়াঙ্গেলটা এখানে ফর্মেশন করতেছে। এটা হচ্ছে ল্যাটিসমাস ডরসি মাসেল, পিছনের দিকে থাকে। ভাইয়া শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ কি তোমরা? ভাইয়া এখন শোনা যাচ্ছে ভাইয়া। ওকে ওকে। সো আমরা বলতেছিলাম যে লাম্বার ট্রায়াঙ্গেলটা পরীক্ষায় খুব একটা আসে না, লাগেও না, স্যার কোনোদিন ধরবে না। জাস্ট তোমাদের জানার সুবিধার্থে তোমাকে এখানে আমি দিয়েছি, এটা জাস্ট দেখবা। 12 রিবের পরে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, এবং লেটিসমাস ডরসির পরে এই যে নিচে তোমার হচ্ছে যে হিপবোনটা থাকে, এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, এটা হচ্ছে ইনফিরিয়র লাম্বার ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেল সম্পর্কে একটু জানবা যে আছে আমাদের দেহের মধ্যে, এতটুকু জানার জন্য দিয়েছি। সো এবার আসি আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে স্পারম্যাটিক কর্ড। সো স্পারম্যাটিক কর্ড বাই যে আমি তোমাদের বললাম স্ক্রোটাম, এটাও অ্যাকচুয়ালি আমাদের এটার মধ্যে পড়ে। সো এটা তোমাদের হচ্ছে মেল জেনিটাল সিস্টেমের মধ্যে কিন্তু এটা পড়তে হয়, তবে এটা আমরা বিভিন্ন বইয়ে তোমার কিন্তু অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ার্ডের একটা পার্ট এটা। সো এখান থেকে তোমার অ্যাকচুয়ালি কি জানতে হয়, স্পারম্যাটিক কর্ডের কন্টেন্ট গুলো জানতে হয়। এটা আমাদের অস্পির সময় প্রায় দেয়, যে অস্পির সময় দিবে কি কি কন্টেন্ট আছে। তো এখানে 3টা আর্টারি আছে, এটা জাস্ট মনে রাখবা, যে টেস্টিকুলার আর্টারি, ক্রিমাস্টেরিক আর্টারি, আর্টারি টু দ্য ভাস ডিফারেন্স, এটা টেস্টিকুলার আর্টারি টু দ্য ভাস ডিফারেন্স। নার্ভ থাকে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, সিম্প্যাথিক অ্যারাউন্ড দ্য টেস্টিকুলার এবং সিম্প্যাথিক অ্যারাউন্ড দ্য আর্টারি অফ দ্য ভাস। এটা লাগবে না। স্ট্রাকচার কি কি থাকে, প্যাম্পিনিফর্ম প্লেক্সাস, ভাস ডিফারেন্স, ঠিক আছে। এবং তোমার প্রসেসেস ভ্যাজাইনালিস থাকে। এই প্রসেসেস ভ্যাজাইনালিসের একটা গল্প আছে। এই প্রসেসেস ভ্যাজাইনালিসের তোমার হচ্ছে তোমার যখন বড় হওয়ার পরে এই প্রসেসেস ভ্যাজাইনালিস যদি ছেলেদের ক্ষেত্রে তোমার ডিসঅ্যাপিয়ার না করে, তখনই হয়ে থাকে তোমার হচ্ছে ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া, ঠিক আছে। ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া কিন্তু এই প্রসেসেস ভ্যাজাইনালিসের কারণেই হয়ে থাকে। সো আমরা পড়বো। সো এই দেখো একটা সুন্দর তোমাদের এখানে ছবি দেওয়া হয়েছে, তোমরা এই ছবিটা দেখবা, এটা দেখলে তোমার আশা করি সব থেকে ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে। আমরা যে ইনগুইনাল ক্যানেল পড়লাম, বিভিন্ন কিছু পড়লাম, তো এই ছবিটা সব থেকে ভালো একটা ছবি। আগে এটা দেখবা, তারপরে তোমাদের যখন দ্বিমাত্রিক ছবি অ্যাড করবা তখন ওটা ইউজ করতে পারো। সো এখানে কভারিংস কি কি আছে এটা লাগবে না। তো অ্যাকচুয়ালি তোমার হচ্ছে স্পারম্যাটিক কর্ডে 3টা তোমার হচ্ছে তোমার পাওয়া যায়, হচ্ছে 3টা হচ্ছে আবরণ পাওয়া যায়। কি কি, একটা হচ্ছে এক্সটার্নাল স্পারম্যাটিক ফাসা, একটা হচ্ছে ক্রিমাস্টেরিক মাসেল থেকে ভিতরে, এবং ভিতরে থেকে ইন্টারনাল স্পারম্যাটিক ফাসা। এই 3টা আবরণ, এই 3টা আবরণের কথা মনে রাখলেই এনাফ, ওকে। তো স্পারম্যাটিক কর্ডও গেল। এরপর আসো ইনগুইনাল রিংস, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। মেলের ক্ষেত্রে কি থাকে, ফিমেলের ক্ষেত্রে কি থাকে। ডিপ ইনগুইনাল রিংটা কাদের ক্ষেত্রে থাকে, যে এটা এক্সটেন্ড করে 1.25, এটা জাস্ট জানতে হয়। এটা হচ্ছে মিড ইনগুইনাল লিগামেন্ট থেকে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি যেখানে লাই করে সেখান পর্যন্ত যায়। এটা কি কি যায়, মেলের ক্ষেত্রে স্পারম্যাটিক কর্ড, ফিমেলের ক্ষেত্রে তোমার কি যাবে, রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস উইথ নার্ভস এন্ড ভেসেলস, ঠিক আছে। নার্ভটা সাধারণত যায় না, তবে এটার ক্ষেত্রে কি যাবে, প্রসেসেস ভ্যাজাইনালিস, ছেলেদের ক্ষেত্রে আমি বললাম, এটি ছেলেদের সাথে এই দুটো চলে যায়। সুপারফিশিয়াল ইনগুইনাল রিংটা দেখবা একটু, এটা ক্ষেত্রে কি কি যায়, এই যে এই 3টা জিনিস যায়, ইনগুইনাল নার্ভ আর প্রসেসেস ভ্যাজাইনালিসটা তখন বলি নাই। এই প্রসেসেস ভ্যাজাইনালিস অ্যাকচুয়ালি স্পারম্যাটিক কর্ডেরই একটা তোমার হচ্ছে এই যে আমাদের যে কর্ডটা থেকে, এই কর্ডের সাথে তোমার প্রসেসেস ভ্যাজাইনালিস একসাথে যায়, ঠিক আছে। জাস্ট এতটুকুই জানো তাহলেই হবে। সো এখন আমরা হার্নিয়া চলে যাবো, হার্নিয়া, ওকে। এগুলো তোমাদের জানতে হবে না, যে আমি তোমাদের জাস্ট
এই যে ছবিগুলো তোমাদের ছবিগুলো ইন্ট্রোডিউস করার জন্য, তোমরা যেন দেখে ভালোভাবে পড়তে পারো সেজন্য দিয়েছি। তো কোনটা ইঙ্গুইনাল লিগামেন্ট, হ্যাঁ ইলিও ইঙ্গুইনাল লিগামেন্ট কোনটা, তারপর হচ্ছে এখানে একটা পেকটিনিয়াল লিগামেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই যে লিগামেন্ট গুলো তোমাদের জানতে হবে। পেকটিনিয়াল লিগামেন্ট নিচে থাকে, তারপরে রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট রেক্টাস অ্যাবডোমিনাসের সাথে লিনিয়াল বা সাথে যুক্ত থাকে, ব্যাস এইগুলো দেখবা। তারপর লেকুনার লিগামেন্ট এই পাশে থাকে। এই যে এইগুলো তোমাদের একটু পরিচিত হওয়ার জন্য দিয়েছি। এই যে এবার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সো এবার আসো আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখবো। এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে ফিমোরাল শিট, হ্যাঁ ফিমোরাল শিটটা তোমাদের লেগে গিয়েও পড়তে হয়। এই যে এই অংশটা একটু জানতে হবে তোমাদের, ফিমোরাল শিটটা কি জিনিস। তো ফিমোরাল শিটটা অ্যাকচুয়ালি এটা আমাদের এখানে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে তিনটা অংশকে, বা ফিমোরাল ক্যানেল, ফিমোরাল ভেইন এবং আমাদের যে ইলিয়া তোমার ফিমোরাল আর্টারি, এই তিনটা অংশকে একটা র্যাফিস শিট বা শিট তৈরি করতেছে, একটা আবরণ তৈরি করে এটা তিনটা অংশকে কেন্দ্র করে। এটাকে বলা হয় ফিমোরাল শিট। এবং ফিমোরাল শিটের কন্টেন্ট কি কি, ফিমোরাল আর্টারি এন্ড ফিমোরাল ভেইন, এটাই জানতে হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সো তোমার এটা জাস্ট জানতে হবে ফিমোরাল আর্টারি। এটা কেন জানবো, আমরা যখন হার্নিয়াটা পড়বো, তা তোমরা জানো ফিমোরাল যে হার্নিয়াটা হয়, ফিমোরাল হার্নিয়া ফিমেলদের বেশি হয়, এফ দিয়ে ফিমোরাল, এফ দিয়ে ফিমেল, ঠিক আছে। তো ফিমোরাল হার্নিয়া ফিমেলদের কেন বেশি হয় এটা আমরা বিস্তারিত বলবো। তো কেন বেশি হয় এটা আমি এখনই বলে দিই। ফিমেলদের তোমার দেখবা যে ফিমোরাল ক্যানেলটা বেশি চওড়া হয়ে থাকে, ওয়াইডার হয়ে থাকে ফিমোরাল ক্যানেলটা। তারপর কি হয়ে থাকে, এদের যে ফিমোরাল যে পেলভিক যে রিজিয়ন, যে দুটো হিপ বোন মিলে তোমার একসাথে তৈরি করে পেলভিস, তো পেলভিসটা যে পেলভিক রিজিয়নটা আছে এটা বেশি ওয়াইড থাকে। এই পেলভিক রিজিয়নটা ওয়াইডার থাকার কারণে এই ফিমোরাল ক্যানেলগুলো ওয়াইডার থাকে। আরেকটা হচ্ছে এদের অনেক ন্যারো ব্লাড ভেসেল থাকে এই ভিতরগুলো, এই ব্লাড ভেসেলগুলো অনেক ন্যারো হয়েছে। এই কারণে তোমার কি হয়ে থাকে, ফিমোরাল হার্নিয়া বেশি। এটা খুবই আসে পরীক্ষায় এক্সপ্লেনেটরি প্রশ্নে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এতটুকু জানতে হবে, তো ফিমোরাল হার্নিয়া ফিমেলদের বেশি হয়। সো আমরা এই ফিমোরাল হার্নিয়াটা বললাম, এটা তোমাদের ইনফেক্সে গিয়ে তোমাদের এই ছবিটা আর্ট করতে হবে, অথবা এই ছবিটাও তোমরা আর্ট করতে পারো, ঠিক আছে। এখানে একটা তোমার কি থাকে, এখানে একটা তোমার হচ্ছে লিম নট থেকে, এটাকে বলা হয় রোসেন মুলার লিম নট অথবা লিম নট অফ ক্লোকুয়েন্ট, ঠিক আছে। এটা দুইটা নাম আছে। এটা অ্যাকচুয়ালি তোমাদের ইনফেক্সে গিয়ে পড়তে হয়। ফিমোরাল ক্যানেল বাউন্ডারিজ এটা আছে, জাস্ট পড়বা, এগুলো পরীক্ষা আসে না খুব একটা। ফিমোরাল হার্নিয়া কেন বেশি হয় এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, হ্যাঁ গাইডেও দেখতে পারো, অনেক সুন্দরভাবে দেওয়া আছে। দেখো ফিমোরাল হার্নিয়া মেয়েদের বেশি হচ্ছে এখানে, ছেলেদের ফিমোরাল হার্নিয়া কম। তাহলে হার্নিয়ার সম্পর্কে জিনিসটা কি, এটা তো জানতে পারতেছো। যে দেখবা কারো যখন এই যে পেলভিক রিজিয়ন অথবা তোমার এই তোমার যখন ফিমোরাল হার্নিয়াটা হবে তখন এটা নিচ বরাবর হবে, কিন্তু যখন তোমার ছেলেদের ক্ষেত্রে ইঙ্গুইনাল হার্নিয়াটা হবে তখন এটা কিন্তু এই দিক বরাবর আসবে। এই দিক যেটা থাকবে এটা হচ্ছে আমাদের যে ইঙ্গুইনাল হার্নিয়া, কিন্তু যেটা এই দিকে হবে, নিচের দিকে হবে, সেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফিমোরাল হার্নিয়া। যেটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে উপরে থাকবে সেটা হচ্ছে তোমাদের ইঙ্গুইনাল হার্নিয়া, এটা হচ্ছে আমাদের ফিমোরাল হার্নিয়া। এটার জন্য ছবি দুটো দেওয়া হয়েছে। এই যে ছেলেদেরটা দেখো, ছেলেদেরটা এই যে এটার উপরে থাকে, মেয়েদেরটা এই দিকে আসবে একদম নিচে। ছেলেদেরও এটা অ্যাকচুয়ালি ফিমোরাল হার্নিয়া দেখানো হয়েছে, তবে ছেলেদের কম হয়। তো এখান থেকে তোমরা এই ছবিটাও দেখতে পারো, এগুলো লাগে না, এগুলো জাস্ট ছবিগুলো তোমাদের দেখানোর জন্য দিয়েছি, তোমরা দেখবা, ছবিগুলো দেখলে কনসেপ্ট ক্লিয়ার হবে। ছবিগুলো দেখার জন্য দিয়েছি, এগুলো পড়ার বিষয় না। সো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হয়ে গেল হার্নিয়া নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এই যে ইঙ্গুইনাল রিম নোট গুলো আমি বই থেকে দিয়েছি, মেয়েদের ক্ষেত্রে কি যায়, ফিমেলদের ক্ষেত্রে কি যায়, এটার ক্ষেত্রে কি যায়, এটা একটু বেশি ইলাবোরেটলি বলা আছে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। এটা বিশ্রাম সিং থেকে নিয়েছি আমি, বিশ্রাম সিং, মানে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণ তোমাদের যতটুকু লাগে। সো এখানেও বলা আছে সুন্দরভাবে, এইটা ছবিটা দেখতে পারো। আমি অ্যাকচুয়ালি দুটা কম্বাইন করছি ইঙ্গুইনাল ক্যানেল, তো এটার ছবিটাও ভালো আছে, এটাও দেখতে পারো। এটা হচ্ছে লেফট সাইডে দেওয়া আছে আর কি, লেফট না রাইট সাইডে, এটা রাইট সাইডের ইঙ্গুইনাল ক্যানেল দেওয়া আছে। এই যে এগুলো সব ছবি তোমাদের কনসেপ্ট দেওয়ার জন্য দিয়েছি, আমরা এখন হার্নিয়া নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। সো এই দেখো এটা হচ্ছে মূল কথা। সো আমাদের এই যে এখানে বরাবর যে হার্নিয়াটা হয় এটাকে বলা হয় থেকে ফিমোরাল হার্নিয়া। এবং এই যে আমাদের যে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং রোড বের করে কোনো যদি অর্গান এখানে ভিতরে এসে প্রবেশ করে, এটাকে বলা হয় থেকে তোমার হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া, ঠিক আছে। এবং এটা ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া,
ডাইরেক্টটা কখন হবে, যখন সেটা ভার্টিক্যালি এই যে এই দিক দিয়ে প্রবেশ করবে, এটা হচ্ছে ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে ফিমোরাল হার্নিয়াটা কি? ফিমোরাল হার্নিয়াটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট হার্নিয়া। ইঙ্গুইনাল হার্নিয়াটা অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। তো ইঙ্গুইনাল হার্নিয়াও ডাইরেক্ট হতে পারে। কিভাবে হয় আমরা এটা নিয়ে পড়বো। দেখো এটা একটা ডিফারেন্স দেওয়া আছে, ডিফারেন্স বিটুইন দ্য ইঙ্গুইনাল এন্ড ফিমোরাল হার্নিয়া। ইঙ্গুইনাল হার্নিয়া মোস্ট কমন ইন মেল, এটা ফিমেল। এটা কি পেরিটোনিয়াল প্রস্ট্রুশন অফ দ্য হার্নিয়াল স্যাক তোমার কি ইনটু দ্য লিঙ্গুইনাল ক্যানেল, আর এটা যাবে ইনটু দ্য ফিমোরাল ক্যানেল। ফিমোরাল ক্যানেল, এই দেখো এই ছবিটা যদি দেখো তাহলে বুঝতে পারবে এটা ফিমোরাল ক্যানেল, এটা হচ্ছে আমাদের ইঙ্গুইনাল ক্যানেলে যাবে। নেক অফ দ্য প্রস্ট্রুশন অফ দ্য হার্নিয়া এটা লাগবে না, নেকটা পড়তে হবে না। সো এখন তোমরা হার্নিয়া সম্পর্কে বলার আগে তোমাদেরকে তো জানতে হবে হার্নিয়াটা কি। তোমরা তো জানো হার্নিয়া হচ্ছে প্রোট্রুশন অফ এনি ভিসকাস ফ্রম ইটস নর্মাল পজিশন টু অ্যাবনর্মাল পজিশন। মানে কোনো একটা ভিসকাস বা আমাদের শরীরের যে অর্গানগুলো আছে তার নর্মাল যে একটা পজিশন রয়েছে, এই নর্মাল পজিশনের বদলে সে একটা অ্যাবনর্মাল সাইডে চলে যাবে। ঠিক আছে, এই অ্যাবনর্মাল সাইডে যখনই যাবে তখনটাই আমরা তাকে বলে থেকে হার্নিয়া। ওকে, তখনই আমরা তার নাম দিই হার্নিয়া। তো তোমাদের এত কিছু জানতে হবে না, এটা একদম 5th ইয়ারের সার্জারির পড়া। অ্যাকচুয়ালি হার্নিয়ার প্রচুর অপারেশন করা হয়। ঠিক আছে, এই হার্নিয়াটা তখন লাগবে, এখন তোমাদের জাস্ট লাগবে না, সার্জারির জন্য লাগবে, সার্জারি। সো এখানে তোমাদের জাস্ট জানতে হবে হোয়াট ইজ ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, হোয়াট ইজ ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। ওকে, তোমার এখানে একটা সুন্দর ছবিও দেওয়া আছে। তো আমরা যখন তোমাদের বলার চেষ্টা করব যে ডাইরেক্ট কখন হবে, ইনডাইরেক্ট কখন হবে, খুব সুন্দর একটা ছবি দিছে। তো দেখো যে ইনডাইরেক্ট যেটা হবে সেটা অ্যাকচুয়ালি কি বরাবর প্রবেশ করবে, সেটা হচ্ছে আমাদের ডিপ যে ইঙ্গুইনাল রিং রয়েছে, এখানে ছবিটা নাই। ডিপ ইঙ্গুইনাল রিং আমরা যেটা দেখলাম যে ডিপ ইঙ্গুইনাল রিং এটার যে এই সাইডে আছে, এই দিক দিয়ে, এই যে ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে যদি প্রবেশ করে, এটাই হয় অ্যাকচুয়ালি ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে প্রবেশ করলে হয়ে থাকে আমাদের ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। কিন্তু এই যদি ডাইরেক্ট কখন বলবো, যখন আমি বললাম যে ওল্ড এজে যখন মাসেলগুলো দুর্বল হয়ে যায়, ওল্ড এজে মাসেলগুলো দুর্বল হয়ে গেলে কি হবে, তোমার হচ্ছে আমাদের যে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল যে আছে সেখানকার যে কনজয়েন্ট টেন্ডন, তারপরে অ্যাবডোমিনাল মাল যে তোমার মাসেলগুলো আছে ওগুলোও তোমার দুর্বল হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই হার্নিয়াটা তোমার তখন কি হবে, এই যে এই ওয়ালের ভিতর দিয়ে মাসেল দুর্বলতার কারণে এর ভিতরে প্রবেশ করবে। তো এটা ফিমেলের অ্যাকচুয়ালি বেশি হয়ে থাকে। এটাও কিন্তু তোমার হচ্ছে ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, এটা জানবা। এটা শেপটা জানতে হবে, এটা পিয়ার শেপড, এটা হচ্ছে গ্লোবেরুলার। ঠিক আছে, এক্সটেন্ড করে কি জেনারেলি স্ক্রোটাল রিজনে বা স্ক্রোটামে প্রবেশ করে আমাদের। এটা হচ্ছে রিয়েলি মানে খুবই মানে ডাইরেক্টটা খুবই রিয়েলি যায় সেখানে। তবে এটা ওই যে মানে ছেলেটার ক্ষেত্রে দেখলাম এক সাইডে উপরে উঠে আছে, ওটা হচ্ছে ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। তো দেখো এবার হচ্ছে ডিরেকশনটা দেখবো, এটা হচ্ছে অবলিক, এটা হচ্ছে স্ট্রেট, মানে ভার্টিক্যালি যেটা হবে সেটাই ডাইরেক্ট, এবং যেটা একটু অবলিকালি হবে সেটা হচ্ছে আমাদের অবলিক বা তোমার ইনডাইরেক্ট। নেক অফ দ্য হার্নিয়াল স্যাক। সো একটা হার্নিয়া যখন ফর্মেশন করে, তা হার্নিয়ার সাধারণত 3টা অংশ থাকে। ওকে, তোমাদের এইটা জানতে হবে। প্রথমে থাকে একটা হার্নিয়াল স্যাক, এই স্যাকের ভিতরে তোমার যেখানে হার্নিয়ার যে অংশটা থাকবে এটা হচ্ছে হার্নিয়াল রিজিয়ন, এখানে যে অংশটা কন্টেন্ট করবে, এবং এর হার্নিয়াল স্যাককে যেটা আবরণ দিবে বা হার্নিয়াল যে কভারিংস থাকে, তো 3টা জিনিস। এটা হচ্ছে হার্নিয়াল স্যাক, এটার ভিতরে যে ভিসকাস গুলো থাকবে এটা হার্নিয়াল স্যাকের ভিতরে যেটা থাকে ওটাকে বলা হয়ে থাকে যে কি জন্য একটা নাম বলে, এই নামটা ভুলে গেছি অ্যাকচুয়ালি। সো যেটা ভিসকাস অ্যাকচুয়ালি ধারণ করে, এখানে সেই ভিসকাস গুলো সব জড়ো হবে। যেমন তোমার হচ্ছে যে তোমার ধরে নাও লার্জ ইন্টেস্টাইনের একটা অংশ এসে এখানে তোমার প্যাচ লাগে, এখানে তোমার জমা হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের প্রোট্রুশন হয়ে গেল ভিসকাসটা, তখনই হার্নিয়া ফর্মেশন করবে এবং এগুলোকে কভার করে রাখবে। তোমার হার্নিয়ার যে কভারিংসটা থাকে কি কি, যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যে মাসেলগুলো আছে সেটা এটাকে কভার করে রাখে, সেটা হচ্ছে আমাদের এই মাসেলগুলো। তাই 3টা থাকে একটা হার্নিয়ার জিনিস। তো এইটা জাস্ট মনে রাখবা। তো দেখো তোমাদের যখন ডিপ ইঙ্গুইনাল দিয়ে প্রবেশ করবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, যখন পোস্টেরিয়র ওয়ালের মাসেলগুলো দুর্বল হয়ে এখান থেকে প্রবেশ করবে ভার্টিক্যালি তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। সো আরেকটা জিনিস তো আমাদের জেনে রাখা উচিত, তো কি কারণে এটা হচ্ছে। তো ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়াটা কি বলেছিলাম, যে তোমার যারা মেল বিশেষ করে তাদের হয় প্রসেসাস ভ্যাজাইনালিস, কথাটা মনে রাখার কথা বলেছিলাম। সো যে প্রসেসাস ভ্যাজাইনালিসটা রয়েছে সেটা প্যাটেন্ট থাকে, প্যাটেন্ট মানে পারসিস্টেন্স, মানে তোমার বড় হওয়ার পরেও সেটা রয়ে যায়, তখনই তোমার কিন্তু ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া হয়। আর ডিপটা কখন হয় বলেছিলাম, যে ডিপটা হবে যখন তোমার হচ্ছে ওল্ড এজে বুড়ো হয়ে গেছে মাসেলগুলো দুর্বল হয়ে যায় তখন হবে। এটাই হলো মূল পার্থক্য। সো এটা হচ্ছে তোমার কি, এটা একটা হচ্ছে ইউনি ডাইরেকশনাল আর একটা হচ্ছে বাই ডাইরেকশনাল। ডাইরেক্টটা হচ্ছে বাই ডাইরেকশনাল।
ঠিক আছে, যে কোনো দুই দিকেই যেতে পারে। এটা হচ্ছে ইউনি। ইউনি বলতে এটা শুধুমাত্র স্ক্রোটাল স্যাকেই যাবে, আর এটা স্ক্রোটাল স্যাকও যাইতে পারে, তোমার উপরে থাইয়ের উপরে যে অংশটা রয়েছে সেখানেও গিয়েও জমা হইতে পারে। এটা হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে ইয়াং এজে হবে, এটা ওল্ড এজে হবে, মিডিল এবং ওল্ড এজে। তা দেখো তোমরা দুইটা হার্নিয়ার মধ্যে যদি পার্থক্য করতে পারো এবং প্রথমে তোমরা যদি ইনগুইনাল ক্যানাল সম্পর্কে বেসিক ধারণা নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু এই পড়াটা হয়ে যায়। তাহলে আমার হার্নিয়া সম্পর্কে একটু বলার চেষ্টা করলাম, তারপর তোমাদের এতটুকু জানলেই হবে হার্নিয়া সম্পর্কে অ্যাকচুয়ালি। এরপরে আসো যে আরেকটা পার্থক্য দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে, তোমরা দেখবা যে কোনটার আবরণ কি কি থাকে, কভারিংস, যে কভারিংস গুলো বললাম, হ্যাঁ এটার ক্ষেত্রে জাস্ট একটা আবরণ বেশি থাকে। একটা আবরণ কোনটা বেশি থাকে, এটার ক্ষেত্রে ফাসা ট্রান্সভার্সালিসটা বেশি থাকবে। এটা জাস্ট আমরা ডাইরেক্টে ফাসা ট্রান্সভার্সালিস থাকে, হ্যাঁ কেননা এই ইনডাইরেক্ট পোস্টেরিয়র ওয়ালেই কিন্তু ফাসা ট্রান্সভার্সালিসটা থাকে। তোমরা যদি এই অ্যানাটমিটা জানো, যে আমরা জানি যে পোস্টেরিয়র ওয়ালে উপরে হয়ে গেল ফাসা ট্রান্সভার্সালিস, হ্যাঁ নিচে হয়ে গেল কনজয়েন্ট টেন্ডন, ঠিক আছে, এবং এর উপরে এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট, নিচে উপরে হচ্ছে পেরিটোনিয়াম। এই যে ফাসা ট্রান্সভার্সালিসটা যদি পোস্টেরিয়রলি, তাহলে এখানে যদি যায়, তো এই আবরণটা তো তোমার ফাসা ট্রান্সভার্সালিসের অংশ, এটা হচ্ছে ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়ার আবরণ, কিন্তু এটার ক্ষেত্রে পাইনি তখন ছবির মধ্যে। সো এটা তোমাদের লাগবে না, এগুলো লাগবে না, তোমার এখানে জাস্ট লাগবে যে কভারিংস অফ দ্য অবলিক মিডিয়াল ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া, এই একই জিনিস। তো তোমাদের হার্নিয়ার বিষয়ে মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল। এখন বলো তোমাদের কনসেপ্ট কতটুকু বিল্ড আপ হলো বা কতটুকু ভালো লেগেছে তোমাদের। আমি তোমাদের পোস্ট লেখার একটা বিষয় বলে দিই, বলো তোমাদের কোনো সমস্যা আছে? হ্যালো, না ভাইয়া, বুঝছি মোটামুটি আল্লাহর রহমতে। ভাইয়া সমস্যা নেই। মোটামুটি বুঝছো? জি ভাইয়া, অনেকটাই বুঝছি মোটামুটি। হাই হাই হাই। ওকে, ঠিক আছে। তা তোমরা দেখবে এখানে মূল যে জিনিসগুলো আছে ওটা আমি তোমাদের বলে দিই। একটা হচ্ছে রেক্টার শিট, ঠিক আছে, রেক্টার শিট। রেক্টার শিটটা তোমাদের ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে তোমাদের ইনগুইনাল যে রিজিয়নে যে ইনগুইনাল ক্যানেল, ইনগুইনাল ক্যানেল, তারপর হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট, ইনগুইনাল লিগামেন্ট, আর একটা হচ্ছে তোমাদের পড়তে হবে ইনগুইনাল লিগামেন্ট, আর হচ্ছে হার্নিয়া, ঠিক আছে। এইটা হচ্ছে মূল পড়া। তো এই যে চারটা জিনিস বললাম, এই চারটা জিনিসের উপর তোমাদের চারজনকে পোস্ট লিখতে হবে। লিখতে পারবে না? পড়লে তোমাদের কিন্তু এটা সলভ হয়ে যাবে এবং তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা তোমাদের পরীক্ষার জন্য যা যা লাগে আমি সেটাই বললাম শুধু, এবং বাকি যেগুলো বলছি এগুলো সব তোমাদের জানার জন্য বলেছি, ঠিক আছে। তা এই বিষয়ে তোমরা কি কি পোস্ট লিখতে চাও? এই চারটা জিনিস বললাম। শায়লা আপু বলতেছে তোমরা নাকি পোস্ট লিখো না। আমিও তোমাদের ফার্স্ট ইয়ারের সাথে ইন্টারাকশন নাই, আমি হচ্ছে তোমাদের আইটি ডিপার্টমেন্টে বাকি যেগুলোতে আছে ওগুলোর সাথে যুক্ত আছে আর কি, আমাদের জেনেসিসে ওয়ার্কশপ। হ্যাঁ, তো তোমাদের ক্লাস নিতে আসছিলাম একটু, অ্যাকচুয়ালি তোমাদের কেমন দেখি তোমাদের রেসপন্স। সো এই যে এই চারটে বিষয়ে তোমরা একটু পোস্ট লিখে দিও। সো পারবা না তোমরা? ভাইয়া ইনশাল্লাহ ভাইয়া চেষ্টা করবো। থ্যাংক ইউ আমার ক্লাস করার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমি শায়লা আপুকে বলে আমি আবার ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তাছাড়া তোমাদের বড় ভাইয়েরা আপুরে যারা আছে ক্লাস নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। না আর ভাইয়া, কোনো অনেক ধরনের ভালো লাগছে বই, ক্লাসটা আজকের। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনো ধরনের বই অথবা কোনো কিছু লাগলে আমার কাছে অনেক সোর্স আছে। জেনেসিস মেডিকেল লাইব্রেরি আমি কিন্তু ক্রিয়েট করেছি, কিন্তু জেনেসিসের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, তো আমার কাছে বই টই বা কোনো হেল্প লাগলে আমাকে বইলো, আমি তোমাদের সহায়তা করার চেষ্টা করবো। যেহেতু তোমরা কেবল ফার্স্ট ইয়ার, হ্যাঁ তোমাদের কিন্তু অনেক কিছু জানার আছে, তোমরা জানার চেষ্টা করবে সবসময়, ঠিক আছে। তাহলে ভালো থেকো সবাই, অনেক জি ভাই, তোমাদের। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওকে ওকে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।